চিৎকার করে কাঁদছিল শিশিরের মা, যেন কান্নার ঢেউ ফোনের তার বেয়ে বেরিয়ে এসে নাহিয়ানের বুক চিরে যাচ্ছে। নাহিয়ান অবাক, পাথরের মতো নিঃশব্দ, গলার স্বর বেরোচ্ছে না। সে কোনো মতে ঢোক গিলে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, আন্টি বলুন শিশির কোথায়? ওপাশ থেকে এবার শিশিরের বাবার ব্যাকুল কণ্ঠ শোনা গেল। নাইহান, ওকে পাওয়া যাচ্ছে না। 5 দিন, 5 দিন ধরে নিখোঁজ। মেঘনা বিচে গিয়েছিল ডে আউটে, তারপর তার আর বাক্য শেষ হলো না। এক ঝটকায় যেন কারেন্ট খেলে গেল নাহিয়ানের শরীর জুড়ে। সে হঠাৎ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। এক ঝটকায় ফোন ছুঁড়ে ফেলে দেয় দেয়ালের দিকে। ফোনটা একপাশে পড়ে থাকে টুকরো হয়ে। তার বিশাল দেহ পেছনে গিয়ে দেয়ালের গায়ে ঠেকে। দুই হাতে নিজের মাথা চেপে ধরে সে ছিঁড়ে ফেলে নিজের মাথার মুঠো মুঠো চুল, ঘুষি মারে নিজের বুকের মাঝখানে। চেহারা রক্তিম, নিঃশ্বাস গরম, ঠোঁট কামড়ে ধরেছে, যেন চিৎকার আটকে রাখতে চাইছে, কিন্তু হঠাৎ এক প্রচণ্ড চিৎকারে গর্জে উঠে সে। তীক্ষ্ণ এক চিৎকার ছিঁড়ে গেল কক্ষে, নেমে আসে সমস্ত নিস্তব্ধতা। সে ছুটে গেল সাইড টেবিলের দিকে। এক ঝটকায় পুরো টেবিল উল্টে দিল সে। ড্রেসিং টেবিলের আয়নায় সজোরে এক ঘুষি মারল। গ্লাস টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। হাত রক্তে রঞ্জিত হলো। পারফিউম, ঘড়ি, ডায়েরি, ছবি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে নাহিয়ান ধীরে ধীরে হাঁটছে রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তার চোখ এখন আর চোখে নেই। তা যেন একজোড়া অগ্নিঝরা অগ্নিকুণ্ড, দাঁতের ফাঁকে ঠোঁট চেপে ধরা, যেন দুঃখ আর ক্রোধ একসাথে গিলে ফেলছে তাকে। হঠাৎ সে থেমে গেল। ডান হাত বাড়িয়ে ফোনের পাশ থেকে একটা ডিভাইস তুলল। এক্সক্লুসিভ লিঙ্কড স্যাটেলাইট ফোন। ডায়াল করলো এক বিশেষ নাম্বারে। ওপাশে রিসিভ করলো এক বাংলাদেশি যুবক, নাহিয়ানের নিযুক্ত লোক, যে ঢাকায় শিশিরের উপর নজর রাখছিল। হ্যালো ভাই, ভাই প্লিজ মাফ করে দিবেন ভাই। আমি আমি জানি না ভাই। তার কণ্ঠ কাঁপছিল। আতঙ্ক যেন গলা শুকিয়ে দিয়েছে। নাহিয়ানের কণ্ঠটা জ্বলে উঠল। তুই কিসের জন্য ছিলি ওর পাশে রে শুয়োরের বাচ্চা? বল, আমি তোকে রেখেছিলাম ওকে পাহারা দিতে, আর তুই করছিলে কি? 5টা দিন ও নিখোঁজ, তুই এখন বলিস জানি না? রিফাত প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই আমরা তো ওই দিন পর্যন্ত মেঘরাতেই ছিলাম ভাই। ভাবলাম ভাবি হয়তো পরে ফিরবেন। ভাই আমি ভেবেছিলাম ভাবি গ্রুপে থাকছে। ভাই প্লিজ। আমি নাহিয়ান রাগে এক ঝটকায় সেই ফোনটাও ছুঁড়ে মারল দেয়ালে। রাগে তার সারা শরীর কাঁপছে। ঠিক তখনই দরজায় ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ঢুকে পড়ল সেজাহান। স্যার হোয়াট হ্যাপেন? কিন্তু নাহিয়ান থেমে নেই। সে সোজা এগিয়ে এসে গর্জে উঠল, হোয়াট হ্যাপেন্ড? ইউ টেল মি শাহজাহান। তুমি কি জানো না যে আমার জীবনের একমাত্র কারণটা হারিয়ে গেছে? তুমি জানো না আমি তাকে রাখতে চেয়েছিলাম নিরাপদে, আর তোমরা সবাই শুধু অসহায় দর্শক। সেজাহান হতভম্ব। নাহিয়ানের রক্তাক্ত হাত দেখে সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। স্যার আমি কালকে জেনেছি, আর কালকে এক মুহূর্ত দেরি না করেই খোঁজ লেগিয়েছি। আপনি ছিলেন না বলে আপনাকে জানাতে পারিনি। বাংলাদেশের সিআইডি, লোকাল টিম, স্পট ইনফো সব জায়গায় খবর পাঠানো হয়েছে, কিন্তু ম্যাডাম কোথাও পাওয়া যাচ্ছে না স্যার, কোথাও না। নাহিয়ান ওর কলারে গিয়ে হাত রাখলো, টেনে তুলল তাকে। শুয়োরের বাচ্চা, তোকে আমার সবচেয়ে বিশ্বস্ত ভেবেছিলাম। ও আমার প্রাণ ছিল। তুই বুঝিস না, ওর চোখে আমার পৃথিবী। আর আজ সে নেই। তার হাতের চাপ এতটাই তীব্র সেজাহানের শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ালো তনয়া। ইয়ার ছাড়ো ওকে, ছাড়ো এখনই। তনয়ার গলার চিৎকারে যেন ঘুম ভাঙল নাহিয়ানের। সে ধীরে ধীরে হাতটা ছেড়ে দিল। একটু দূরে হেঁটে গেল জানালার দিকে। চোখে জল নেই, কিন্তু বুক ফাটছে। তনয়া এগিয়ে এসে বলল, ইয়ার প্লিজ কাম ডাউন। তুমি নিজেই তো আমাকে শেখাও ক্রাইসিসে মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে শিশিরকে কে উদ্ধার করবে? নাহিয়ান পিছনে ফিরল। তার কণ্ঠে ছিল না কোনো শব্দ, শুধু একটা নীরব প্রতিজ্ঞা। She is not just a case file to me. She is my soul. আর আমি আমার আত্মাকে খুঁজে বের করব পৃথিবীর শেষ কোণ থেকেও। এদিকে চতুর্দিকে নিস্তব্ধতা এমন, যেন প্রকৃতিও নিঃশ্বাস নিতে ভুলে গেছে। কাঠ আর পাথরে তৈরি একটা কটেজ, যার ছাদে রোদ পড়ে না আর জানালায় আলো নামে না। সুইজারল্যান্ডের ঘোস্ট ভ্যালি নামক জনমানবহীন এক অঞ্চল। ভ্যালভ্যালিনো উপত্যকার একটি পাথুরে কটেজ, যেখানে শতবর্ষ আগেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও অদ্ভুত নিখোঁজ ঝড় ঘটনা ইতিহাস হয়ে ছড়িয়ে আছে।
আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এখানে এখনো পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা নেই। সে নির্জন কটেজের ভূগর্ভস্থ রুমে বসে আছে। শিশির চারিপাশটা অন্ধকার নয়, কিন্তু তেমন আলোকিত নয়। মাথার উপরে কাপা কাপা হলুদ আলো, দেয়ালে ছায়া পড়ছে শিশিরের মুখে। তার চোখ দুটো স্থির, ভয়ের গভীরে নয়, বরং রাগ আর প্রশ্নে জর্জরিত। সে জানে কেউ তাকে ধরে এনেছে, কিন্তু এখনো তার শরীরে কোনো ক্ষতি করা হয়নি। তবুও সে বুঝে নিয়েছে এই নীরবতায় গা শিউরে ওঠা অন্ধকার সবটাই পরিকল্পনার অংশ। দরজা খোলার শব্দ হয়, পাথরের সিঁড়ি বেয়ে নামছে একজন। তার বুটের শব্দ যেন ধ্বনিত হচ্ছে প্রতিধ্বনির মতো। একজন লোক প্রবেশ করে রুমে। উচ্চতা 6 ফিটের কাছাকাছি, দেহের গঠন সুগঠিত, ধারালো, শেপ করা গাল, নীলচে চোখ, খোঁচা খোঁচা দাড়ি আর ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি। গায়ে গাঢ় রঙের ক্যাজুয়াল জ্যাকেট, চোখে নির্লিপ্ততা। তার চেহারা, চলাফেরা, কথাবার্তা, পোশাক সবকিছুতে ফুটে ওঠে সে ব্রিটিশ ঘরানার। খুব সম্ভবত আগে হয়তো মিলিটারি ট্রেনিংও ছিল তার। হাঁটার ভঙ্গি, ধৈর্য ধরে তাকানো আর ভয়ের জায়গায় রসিকতা করার ভঙ্গি, সবই বলছে সে প্রফেশনাল। লোকটার সামনে চেয়ারটা টেনে নিয়ে বসে, একটু তাকিয়ে দেখে শিশির এখনো ঠিকমতো চেয়ার থেকে সরে যায়নি। চোখে ভয় নেই, মুখে ভাঙা ভাঙা শ্বাস। লোকটা একবার হেসে বলে, Still fire in your eyes. Good. But I not know how long the fire will last. শিশির চুপ, মুখে এক টুকরো ঘৃণার ছায়া, কিন্তু সে চোখ নামায় না। লোকটা একটু নিচু হয়ে বলে, Do you know what happened here? Ghost Valley is not on Google Maps anymore. No one come here. No one lives from here alive. নিঃশ্বাস ফেলে শিশির বলে, তোমার কথা শুনে ভয় পেলে তাহলে তো জীবনটাই বৃথা। তোমার মতো বাদরকে ভয় পেতে শিখলে আমি নিজেকে মানুষ ভাবা বাদ দেব। কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি আমাকে এখানে কেন আনলে? হোয়াটস দ্য রিলেশন বিটুইন আস? আই থিঙ্ক আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইউ। লোকটা এবার হেসে উঠে, একটা নিঃশব্দ ধীর শীতল হাসি। চোখের কোণায় খেলে যায় এক অসম্ভব রহস্য। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি জমে ওঠে। The relation between you and me is so secret. Even the truth itself is not allowed to speak of it. শিশির তাকিয়ে থাকে লোকটার দিকে। বলার মতো কিছু যেন গলার কাছে এসে থেমে যায়। সে জানে এই যুদ্ধটা কেবল শরীরের নয়, এটা মন, সাহস আর ধৈর্যের। লোকটা এবার উঠে দাঁড়ায়, ধীরে পিছনে ফিরতে ফিরতে বলে, Rest well. Tomorrow you will understand why silence is deadly than skin. তার কণ্ঠের রেশ যেন ঘরের বাতাসে হিম হয়ে ঝুলে থাকে। দরজার চৌকাঠে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকে। সে দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দেয়। আধারটা আরো গাঢ় হয়ে আসে। শিশির তাকিয়ে থাকে সেই বন্ধ দরজার দিকে। ভেতরে ভেতরে কাঁপলেও মুখে তার কোনো ভয় নেই। শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, একটা চাপা শ্বাস, যা কারো শোনার কথা নয়। নিউ ইয়র্ক শহরের হট্টগোল থেকে অনেকটাই দূরে, হাডসন নদীর পাশে ছায়াঘেরা এক এলাকা, ওয়েস্ট চেস্টার্স রিভারভিউ হিলস। এখানকার প্রতিটা সকাল যেন মেঘা সূর্যের এক শান্ত যুদ্ধ। সেই সবুজ পাহাড় আর প্রাকৃতিক নৈশব্দের মাঝখানে নির্জন এক রিজের মাথায় দাঁড়িয়ে আছে এক প্রাইভেট ডুপ্লেক্স ভিলা, নাহিয়ানের শ্যাডো হ্যাভেন। এই বাড়িটা শহরের গ্ল্যামারের বিপরীতধর্মী। গাঢ় কাঠের ফ্রেম, কালো ছাদের ছায়া, লম্বা কাচের জানালাগুলো যেন বাইরের প্রকৃতিকে নিজের মধ্যে টেনে আনে। সামনে একটা ছোট ফুলের বাগান, পিছনে পাথরের তৈরি একটা ছোট ব্যালকনি, যেখান থেকে দেখা যায় হাডসনের পানির ঢেউ। ভবনের ভেতর ঢুকলে শুরুতেই বিশাল একটা লিভিং স্পেস। দেয়ালের একদিকে আধুনিক ডিজাইনের ফায়ারপ্লেসে যেন আগুন জ্বলছে, অন্যদিকে দেয়াল জোড়া বইয়ের তাক, মাঝখানে একটা ডার্ক কাঠের কফি টেবিল। সেখানে ছড়িয়ে আছে কয়েকটি ম্যাপ, কাগজ এবং একটি ল্যাপটপ। সেই টেবিলের সামনে বসে আছে নাহিয়ান। তার চোখের নিচে গাঢ় ছায়া, চোখে ঘুমহীন রাত্রির ছাপ। বারবার হৃদয়ের পাতায় ঘুরে ঘুরে চলে আসছে একটি নাম, শিশির। ওদিকে সিআইয়ের হেডকোয়ার্টার থেকে ইতিমধ্যে এসেছে চূড়ান্ত নির্দেশ। ডেভিল কিং এর লোকেশন ট্রেস হয়েছে দক্ষিণ ইউরোপে। অপারেশন শুরুর সময়সীমা দেওয়া হয়েছে ঠিক 72 ঘন্টা, আর তাতেই ওকে জানানো হয়েছে, If you miss this, you miss your command. You will be off the field permanently. কিন্তু নাহিয়ান এক মুহূর্তের জন্য ভাবেনি শিশির নিখোঁজ থাকার এই সময়টাতে আর কোনো মিশন তার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। তার এখন শুধু একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, তার শিশির বিন্দুকে খুঁজে পাওয়া। তাই নাহিয়ান একাই সিদ্ধান্ত নিয়ে মিশন থেকে নিজেকে সরিয়ে নেয়। I don't need a mission. I need her back. এই লাইনটাই সে শেষবার সাইবার ট্যাকটিক্স ইউনিটকে লিখে মেল করে। ঠিক সেই সময় তার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটা এনক্রিপ্টেড মেসেজ, যা এসেছে তার বাংলাদেশে থাকা স্পেশাল অপারেটিভ এজেন্টের কাছ থেকে। সে দ্রুত খুলে দেখে, চোখ দুটো সেকেন্ডেই কুঁচকে ওঠে।
পুরো বাংলাদেশ স্ক্যান করা হয়েছে, দেশের সব জায়গায় খোঁজ চালানো হয়েছে, সিসিটিভি ও লক যাচাই, সব সিসিটিভি ফুটেজ এবং দেশের ভেতরে প্রবেশ ও বের হওয়ার সব রেকর্ড খতিয়ে দেখা হয়েছে। ফলাফল, এই ব্যক্তিটির কোনো খোঁজ পাওয়া যায়নি। রিপোর্ট অনুযায়ী নো ট্রেস, অর্থাৎ তার কোনো চিহ্ন নেই। বর্তমান অবস্থা, যেহেতু সব রেকর্ড পরিষ্কার এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই ধরেই নেওয়া হচ্ছে যে ওই ব্যক্তি সম্ভবত দেশের বাইরে চলে গেছেন। নাহিয়ানের বুকের ভেতর যেন এক ঝড় বয়ে যায়, পুরো শরীর হঠাৎ কাঁপতে শুরু করে। নিজের ভেতরের আগ্নেয়গিরিকে সংবরণ করার চেষ্টায় সে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু সে তাতে ব্যর্থ হয়। না পেরে শেষমেশ টেবিলের উপর রাখা ল্যাপটপের পাশে তার মুষ্টি সজোরে আঘাত করে। আঘাতপ্রাপ্ত হাত থেকে স্রোতের মতো রক্ত বের হয়ে আসে। চোখ বন্ধ করে সে বলে ওঠে, I left the world for her, and now the world can burn. চারিপাশের বাতাস ভারী হয়ে ওঠে। শাহজাহান সবে তখন কয়েকটা ইনফরমেশন ফাইল হাতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়েছে, কিন্তু এই দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে যায়। তার চোখের সামনে দাঁড়িয়েছে এক শৃঙ্খলা দেবদূত থেকে ধ্বংসের প্রতীক হয়ে ওঠা নাহিয়ান, এক পুরুষ যে প্রিয়তমার জন্য বিশ্বের সমস্ত সিস্টেম বদলে দিতে প্রস্তুত। শাহজাহান কিছু বলতে যায় না, পারেও না, শুধু নীরবভাবে চেয়ে নিজের প্রেয়সীকে হারিয়ে পাগল প্রায় হয়ে যাওয়া এক কঠোর মানবের পানে। একটা ধূসর ছোপ রঙের পুরাতন 2 তলা বাড়ির সামনে এসে গাড়ি থামায় হৃদিত। চারিপাশে নিস্তব্ধতা, কেবল দূরের পাখিদের ডাক আর রোদে জ্বলে ওঠা পাতাঝরা গাছের ছায়া। ধীর পায়ে গাড়ি থেকে নেমে সে কয়েক কদম এগিয়ে গিয়ে কলিং বেল বাজায়। টানা 2-3 বার বেল বাজানোর পর অবশেষে একজন মাঝবয়সী মহিলা দরজা খোলেন। হৃদিত তাকে দেখে মুচকি হাসি হেসে বলে, আসসালামু আলাইকুম আন্টি, এটা কি আইনিনদের বাসা? মহিলাটি জবাবে মাথা নেড়ে উষ্ণ হাসি হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা আইনিনদেরই বাসা, কিন্তু বাবা তোমাকে তো ঠিক চিনলাম না। আন্টি, আপনি আমাকে চিনবেন না, আমি শিশিরের কাজিন। শিশিরের কাজিন। এই কথায় মহিলাটির অর্থাৎ আনার মার চোখে এক ঝলক আলোর রেখা খেলে যায়। আনন্দে একটুখানি উত্তেজনায় তিনি বলে ওঠেন, শিশিরকে পাওয়া গেছে? হৃদিত একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, না আন্টি, এখনো ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। আইনিনের মা এক মুহূর্তে স্থবির হয়ে যান। হাস্যোজ্জ্বল মুখখানি চুপ করে বিষণ্ণতায় মুড়ে যায়। তিনি কষ্টমাখা গলায় বলেন, ও, হৃদিত প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা আন্টি, আইনিন কোথায়? শুনলাম ওনাকে হাসপাতালে অ্যাডমিট ছিল। আনার মার চোখে আবারও কষ্টের আবরণ ঢেকে যায়, গলা ভারী হয়ে আসে। হ্যাঁ বাবা, একটু কান্নাকাটি করলেই আমার মেয়েটার শ্বাসকষ্ট হয়। আর সেই দিন ট্যুর থেকে ফিরে আসার পর থেকেই শুধু কান্না আর কান্না। তারপর শ্বাসকষ্ট নিয়ে একেবারে 5 দিন হাসপাতালে ছিল। আজকেই রিলিজ নিয়ে বাসায় আনলাম। ও কারোর সাথে কথা বলছে না, ভীষণ ভেঙে পড়েছে আমার মেয়েটা। আচ্ছা আন্টি, আমি কি একবার ওর সাথে একটু দেখা করতে পারি? আনায়ার মা এবার যেন বাস্তবে ফিরে এলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, কেন নয় বাবা, তুমি ভেতরে আসো না। দেখেছ, কথা বলতে বলতে তোমাকে বাড়ি ভেতরে আসতে বলতেই ভুলে গেছি। কিছু মনে করো না বাবা। হৃদিত বিনীতভাবে হেসে উত্তর দিল। না না আন্টি, কি মনে করব? আনায়ার মায়ের সঙ্গে ধীর পায়ে হৃদিত এসে দাঁড়ায় 2 তলার একটা ছোট অথচ পরিপাটি রুমটির সামনে। দরজার সামনে এসে তিনি হালকা গলায় ডাকেন, আয়ু, মা দরজাটা খোল, দেখ কে এসেছে। ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। আনায়ার মা ধীরে হাত রাখেন দরজার ওপর। দরজাটা ভেতর থেকে বন্ধ না থাকায় নিজে থেকেই খুলে যায়। আনায়ার মার সাথে রুমে প্রবেশ করে হৃদিত। ভেতরে ঢুকতেই ঘরের হাওয়ায় ওষুধের গন্ধ আর বিষণ্ণতা মিশে অদ্ভুত ভার ছড়িয়ে পড়ে। রুমে ঢুকতেই হৃদিতের প্রথমেই নজরে আসে বেডসাইড টেবিলটার উপর রাখা মেডিসিনের ট্রে, পানির গ্লাস আর কেটে রাখা ফলগুলোর উপর। তার পরে এসে দেখতে পায় জানালার ধারে বিছানাটার উপর হয়ে শুয়ে আছে আনায়া, চুল এলোমেলো খোপায় বাঁধা। সে মনে করে হয়তো সাইব বা লিমারা এসেছে। এসে কিছু বলতে যাবে তার আগে হৃদিত কোমল কণ্ঠে বলে, আইনিন। চেনা কণ্ঠে এর আইনিন ডাক্তার শুনে এই মুহূর্তে সবকিছু যেন থমকে যায়। আনায়া দ্রুত উঠে বসে মাথায় কাপড় টেনে বলে, আপনি? হৃদিত আনায়ার দিকে তাকিয়ে দেখে তার চোখ মুখ এখনো লাল হয়ে আছে, যেন কিছুক্ষণ আগে তার নয়ন বেয়ে গড়িয়ে পড়ছিল সমুদ্রের নোনা জল। সেদিকে তাকিয়ে হৃদিত বলে, হ্যাঁ আমি। আনায়ার মা তখন স্নিগ্ধ হেসে বলেন, আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি একটু নিচে থেকে আসি। তিনি চলে গেলে ঘরটা যেন আরো নিস্তব্ধ হয়ে ওঠে। রুমে এখন শুধু হৃদিত আর আনায়া। হৃদিত একটা চেয়ার টেনে বসতে বসতে বলে, চোখ মুখের একই অবস্থা করেছো। আনায়া দম আটকে আসা গলায় বলে ওঠে, আপনি এখানে? শিশিরের কি কোনো খোঁজ পেয়েছেন?
আনায়ার এমন উদ্বিগ্ন প্রশ্নে হৃদিত একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে। না, এখনো কিছু জানা যায়নি। আনায়ার মুখে আবারও নেমে আসে বিষণ্ণতার ছায়া। তা দেখে হৃদিত বলে, তবে চিন্তা করো না, নাহিয়ান বেঁচে থাকতে শিশিরের কোনো ক্ষতি হবে না। শিশিরকে যে পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে রাখুক না কেন, নাহিয়ান অবশ্যই তাকে খুঁজে বের করবে। মানে নাহিয়ান জীবনের শেষ নিঃশ্বাস অবধি তার শিশির বিন্দুকে, তার ভালোবাসাকে আগলে রাখবে, খুঁজে আনবে যেখান থেকেই হোক। আর এটা আমার ধারণা নয়, আমার বিশ্বাস। আনায়ার চোখে উঠে আসে বিস্ময়ের ছায়া। শিশির তো তাকে বলেছিল যে নাহিয়ান নাকি অন্য কাউকে ভালোবাসে, তার নাকি সুহাসিনী আছে। তাহলে সে কিছু বলার আগে হৃদিত আবারও বলে, কি অবাক হচ্ছ? যদিও অবাক হওয়ারই কথা, কিন্তু এটাই সত্যি। নাহিয়ান শিশিরকে ভালোবাসে, আর এটা কোনো দমকা হওয়ার মতো হঠাৎ আসা অনুভূতি নয়। এটা এক তীব্র শিকড়, বহু আগেই তার মনের গভীরে গেড়ে বসে আছে। এমনিতে তো তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু এই ব্যাপারে বিশ্বাস করতেই পারো। এটা কোনো বানোয়াট না, খাঁটি সত্য কথা। তাই বলছি, শুধু শুধু নিজের ক্ষতি করো না। শিশিরকে খোঁজার জন্য তার সবচেয়ে কাছের, সবচেয়ে নিবেদিত মানুষটা আছে। শিশির নাহিয়ানের হৃদস্পন্দন। আর কেউ কি তার হৃদস্পন্দন ছাড়া কোনোদিন বাঁচে? তাই বলছি, আর চিন্তা করো না, আর ওষুধগুলো সময় মতো খেও। এক নাগারে কথাগুলো বলেই বেরিয়ে যায় হৃদিত। আনায়া অবাক লোচানে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার পানে। জালনার হালকা কালো ছায়ায় অবয়ব মিলিয়ে যায় হৃদিতের অবয়ব। আনায়া বুঝতে পারে না তার কথা, মানে তবুও তার কথা, তার দেওয়া আশ্বাস আনায়ের হৃদয়ের নিস্তব্ধ শূন্যতায় দোলা দিয়ে যায়। শেজাহান ধীরে পা ফেলে এগিয়ে আসে, হাতে ধরা ফাইলগুলো কাঁপছে। তবে তার কাঁপুনি কাগজের নয়, আতঙ্কের। নিজের অভ্যন্তরে এক অসম্ভব দ্বন্দ্ব নিয়ে এসে বলে ওঠে, স্যার, একটা 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 গুরুত্বপূর্ণ ইনফরমেশন এসেছে। নাহিয়ান ধীর কণ্ঠে কিন্তু চোখে হিংস্র আগুন নিয়ে তাকায়। বলো শেজাহান, কি খবর? যেদিন শিশির মেমেরা গজারিয়া মেঘনা বিচে গিয়েছিলেন, ওই দিন বিকেলে দিকে সিসিটিভি ফুটেজ একটা কালো রঙের নাম্বার প্লেটবিহীন মাইক্রো বাস দেখা গেছে। বেশ কিছুক্ষণ সেখানে ছিল। আমরা ফুটেজ ট্যাগ করেছি, কিন্তু গাড়িটার রেজিস্ট্রেশন, কোনো ড্রাইভিং ইনফো কিছু মিলেনি। গাড়িটা অদৃশ্য হয়ে গেছে স্যার। নাহিয়ানের চোখে ঝলসে ওঠে বিদ্যুৎ রেখা। আর স্যার, আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির মালিকের পরিচয় ভুয়া। তিনি একজন বিদেশি নাগরিক, ফরেনার। নাহিয়ান মুহূর্তে স্থির হয়ে গেল, চোখে ঘন অন্ধকার। আর ঠিক তখনই তার মনে পড়ে এক নাম, হ্যারি স্টিভস। একটা নাম, এক অতীত, এক শত্রু, আরেকটা সম্ভাবনা, ভয়াবহ আর অস্পষ্ট। বুকের ভেতর যেন বাজ পড়ে। সাথে সাথে এসে মোবাইলটা হাতে নিয়ে তার এনক্রিপ্টেড সিকিউর লাইন অ্যাক্সেস করে। ওপাশে উঠে আসে একটা পরিচিত কণ্ঠ। ইয়ান, হোয়াটসঅ্যাপ? নাহিয়ানের ঠান্ডা অথচ কাঁপা কণ্ঠে বলে, I need intel on Harry Tanner. Last registered status? হোল্ড অন। 1 মিনিট 54 সেকেন্ড পরে উত্তর আসে, Harry's judicial record shows a temporary bail approved under International Clause 47B. He's out of country for 28 days now. কল কেটে দিয়ে নাহিয়ান গর্জে ওঠে, Damn it! এইটা আগে মাথায় এলো না কেন? হ্যারি, এটা তো শুধু হ্যারি করতে পারে। এক ঝটকায় ফোনটা ছুঁড়ে ফেলে দেয় দেয়ালের দিকে। সে জাহান ভয়ে পিছিয়ে আসে। তখনই তীব্র গলায় নাহিয়ান বলে ওঠে, ঢাকার সব 5 স্টার হোটেল চেক করো। গত 1 মাসে কোনো বিদেশি রেজিস্ট্রেশন ছাড়া সেখানে উঠেছে কিনা একটাও যেন বাদ না যায়। রিমেম্বার, একটাও না। প্রায় 3 ঘন্টা পর ঘরের বাতাসে অস্থিরতা ঘনীভূত। নাহিয়ান দুহাতে চুলে আঙ্গুল চালিয়ে বসে আছেন। শেজাহান চুপচাপ এসে তার পাশে বসে কাঁধে চেপে থাকা দায়িত্ব যেন আরো ভারী। স্যার, এটা রেজিস্ট্রেশন ইনফরমেশন। আমরা ঢাকার সমস্ত 5 স্টার হোটেলও গত 30 দিন ইনহাউস ফরেনার তালিকা চেক করেছি। নাহিয়ান কোনো শব্দ করেন না। তার চোখ শুধু তাকিয়ে থাকে শেজাহানের দিকে, যেন 1 সেকেন্ড দেরি করলে ফুঁসে উঠবেন বিস্ফোরণে। শেজাহান তাড়াতাড়ি বলে যায়, প্রায় 10 জন ফরেনার এসেছে। তাদের মধ্যে 9 জনের পরিচয় হচ্ছে, তবে একজনের তথ্য কিছুই মেলেনি। নাহিয়ান চোখ বন্ধ করে একটা না নিঃশ্বাস নেয়। শেজাহান আবারও বলতে শুরু করে, স্যার, প্রথমে রেস্টুরেন্ট অথরিটি বলতে চাইছিল না, কিন্তু যখন আন্তর্জাতিক হস্তক্ষেপের কথা বলি তখন তারা স্বীকার করে।
লোকটা একাধিক নাম ব্যবহার করেছে, ছবি সাইন করে রেজিস্ট্রেশন ভরেছে, আর সব কাগজ ছিল পোর্টেবল রেজিস্ট্রেশনের, যার অনেক কিছু ভুয়া ছিল। নাহিয়ান এবার ধীরে বলে ওঠে। এখন সে কোথায়? শাহজাহান শ্বাস ফেলে বলে, স্যার, সন্দেহজনক ওই অতিথি জোহান মেরিক, কিন্তু সেই নামের অতিথি কোনো পাসপোর্ট, কোনো ভিসা ট্যাগ পাওয়া যাচ্ছে না, আর তার লাস্ট লোকেশন ঠিক ছিল শিশির ম্যাম হারিয়ে যাওয়ার দিন পর্যন্ত। এবার যেন মুহূর্তে নাহিয়ানের বুকের ভেতর আরেকটা বজ্রনীনাদ বেজে ওঠে। সে এবার পুরোপুরি শিওর হয়ে যায় যে ওই পরিচয়হীন আগন্তুকই হ্যারি। মাথা নিচু করে শাহজাহান বলে, স্যার, যদিও আমি আপনার মতো এত তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন নয়, তবুও আমার মনে হচ্ছে এই আগন্তুকের হ্যারি। স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি ঢাকার সব এয়ারলাইন্সগুলোতে চেক করি। নাহিয়ান তাকে থামায় না। সে নিজে ইতিমধ্যে নিজের নিরাপত্তা ইউনিটকে নির্দেশ দিয়েছে ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী তালিকা, যেদিন শিশির হারায় সেদিন এবং পরের দিন সব জেট এয়ারক্রাফট, চার্টার্ড ফ্লাইট, বিজনেস ক্লাস সব চেক করতে। হঠাৎ তার মোবাইলে আসে একটা এনক্রিপ্টেড নোটিফিকেশন। সেটা খুলে চোখ বোলাতে সেকেন্ডের মধ্যে বদলে যায় তার মুখের রং। স্ক্রিনে জলজল করছে ফ্লাইট 2। এই ফ্লাইটে একজন যাত্রীকে চিহ্নিত করা হয়েছে যার পাসপোর্ট এবং ভিসা সন্দেহজনক মনে হয়েছে। যাত্রীর নাম আর্থার শিফার, যিনি একজন বিদেশি নাগরিক। রেকর্ড চাই শাহজাহান নামের কোনো ব্যক্তির রেকর্ডের সঙ্গে তার তথ্যের কোনো মিল পাওয়া যায়নি। এর মানে হতে পারে শাহজাহান সম্ভবত কোনো পরিচিত বা রেফারেন্স ব্যক্তি যার রেকর্ডে এই ধরনের সন্দেহজনক যাত্রীর তথ্য থাকার কথা ছিল। গন্তব্য আর্থার শিফার নামের এই ব্যক্তি সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নাহিয়ান চোখ নামিয়ে রাখে কিছুক্ষণ, নিঃশব্দে ঠোঁট কামড়ে ধরে। আর্থার শিফার, এই নামটা যে একটা ছদ্মবেশ, এটা বোঝার জন্য তার বেশি কিছু লাগে না। সে বুঝতে পারে হ্যারি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম পরিচয় ব্যবহার করেছে। সে ধীরে উঠে দাঁড়ায়, তারপর নিজের ফাইলের উপরে শক্ত করে ঘুষি মারে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গর্জে ওঠে। শাহজাহান ভয়ে এগিয়ে আসে। নাহিয়ান ঠান্ডা গলায় বলে ওঠে, ইয়েস স্যার, আই উইল অ্যারেঞ্জ এভরিথিং নাও। নাহিয়ান পেছনে ফিরে জানালার দিকে তাকায়। সেখানে হাডসনের পাড়ে অন্ধকার কুয়াশায় রেখা ছুঁয়ে আসছে। তার কণ্ঠে চাপা গর্জন, ঠোঁটের কোণে একটুখানি যন্ত্রণার ছায়া। I'm coming to bring my soul back and to finish you, you bastard. প্রায় 3 বছর আগে সদ্য ইউএস ইন্টারন্যাশনাল সিআইডি টিমে জয়েন করেছিল একজন বাংলাদেশি যুবক, নাম নাহিয়ান চৌধুরী। সিআইডি ছিল তার স্বপ্ন, তার সাধনা। প্রথমে পরিচিতি না পেলেও তার অসাধারণ দক্ষতা, পর্যবেক্ষণ শক্তি ও ঠান্ডা মাথার বিশ্লেষণী ক্ষমতা ক্রমই তাকে উপরে তুলে আনতে থাকে। শুধু ইউএস সিআইডি নয়, হেডকোয়ার্টারের স্ট্র্যাটেজিক শ্যাডো ডিভিশনের অভ্যন্তরেও একটা সময় তার পরিচিত হয়ে ওঠে এক নামে, AR দ্য আলফা রিঅ্যাপিয়ার। অন্যদিকে বাংলাদেশে এক যুবকের এত কম বয়সে এত উন্নতি সহ্য হয় না এক সিনিয়র ব্রিটিশ সিআইডি অফিসারের। নাহিয়ানের এই উত্থান গাত্রদাহ সৃষ্টি করে তার মনে। নাম হ্যারি স্টাইভস। যে সম্মান, যে র্যাঙ্ক হ্যারি অর্জন করতে সময় নিয়েছিল 5 বছর, সেটা যখন একজন বাংলাদেশি যুবক মাত্র 1 বছরের মধ্যে ছুঁয়ে ফেলে, তখন হ্যারির ভিতর জন্ম নেয় ঈর্ষা, তীব্র প্রতিহিংসা। সে শুরু করে উঠতে বসতে নাহিয়ানের পেছনে অপবাদ ছড়ানো, খুঁজতে থাকে তাকে অপমান হেনস্থা করার ছলচাতুরি। প্রথমে নাহিয়ান বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করে। হ্যারির এই অপমান কৌশল কেবল তার ভেতরের হিংস্রতার বহিঃপ্রকাশ। ঠিক তখনই আসে এক বড় মিশন। একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের পেছনে কাজ করছিল ইউএস সিআইডি, আর নাহিয়ানকে দেওয়া হয় সেই মিশনের লিডারশিপ। নিজের দক্ষতায়, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় সেই মিশনকে করে সফল। ফলাফলস্বরূপ সে পেয়ে যায় H5 ক্লিয়ারেন্স এবং হ্যারি সমতুল্য র্যাঙ্ক, যা আরও বেশি যন্ত্রণাদায়ক হয় হ্যারির জন্যে। কিন্তু পরপরই ঘটে এক চমকপ্রদ মোড়। একটা গোপন অনুসন্ধানে নাহিয়ান জানতে পারে হ্যারি স্টাইভস একজন ডাবল এজেন্ট। সে কাজ করছে দ্য ব্ল্যাক প্যান্থার নামক একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক মাফিয়া চক্রের হয়ে, আর তার হাতে দ্য ব্ল্যাক প্যান্থার গ্যাংয়ের কাছে পাচার হচ্ছিল ইউএসসিআইডির সেন্সিটিভ ডকুমেন্টস, এনক্রিপ্টেড সিক্রেট কোড, অপারেশন স্ট্র্যাটেজি। নাহিয়ান সব প্রমাণ, ক্লু, গোয়েন্দা রিপোর্ট একত্র করে হেডকোয়ার্টারে জমা দেয়। তার রিপোর্টের ভিত্তিতে হ্যারি স্টাইভসকে ডিরেক্টর অফ ফেডারেল ইন্টেলিজেন্স ফায়ার করে দেয়। তার উপর আরোপিত হয় 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং $2,000 ফাইন। নাহিয়ান সেই মুহূর্তে হয়ে ওঠে হেডকোয়ার্টারের চোখের তারা। তার কাজের জন্য তাকে দেওয়া হয় গ্যালান্ট সার্ভিস মেডেল, আর সাথে নতুন করে প্রমোশন। তবে যাওয়ার আগে চোখে লাল আগুনের প্রতিচ্ছবি আর ঠোঁটের কোণে এক বিষাক্ত প্রতিশ্রুতি নিয়ে হ্যারি একটা কথাই নাহিয়ানকে উদ্দেশ্য করে বারবার বলেছিল, I will be back, Nahian Chaudhary. I come back to take my revenge. I will take from you your face, your smile, your everything.
even if that means destroying your entire world. বর্তমান সুইজারল্যান্ডের রাজধানী বার্ন নগরী সকালটা যেন কাচের মতো স্বচ্ছ আর তীব্রভাবে নিঃশব্দ। জানালার কাচের ওপাশে সূর্যের এক সোনালি নরম রোদ পড়েছে, যেন সোনালি তুলো ছড়িয়ে আছে আল্পসের কোল জুড়ে। পাথরের শহর বার্ন আজও সেই পুরনো রাজকীয়তা ধরে রেখেছে, নীরবে তবে গর্বিতভাবে। আর সেই নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল সুইজার হফ বার্ন অ্যান্ড স্পা, যার ৭ম তলার একটি এক্সিকিউটিভ সুইটে দাঁড়িয়ে আছে নাহিয়ান চৌধুরী। অতীতের কথা ভেবে সে একবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ, কিন্তু চোখের ছায়া খেলা করছে এক দুর্বিনীত স্থিরতা। গতকাল রাতেই সে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিঃশব্দে এখানে এসে উঠেছে। হঠাৎ দরজায় নক পড়ে। নাহিয়ান জানালার ফ্রেম থেকে চোখ না সরিয়েই বলে, কাম ইন। দ্রুত পায়ে রুমে প্রবেশ করে সে জাহান, মুখে টান, চোখে আতঙ্ক, নিঃশ্বাস অস্থির। স্যার, আমরা লোকেশন ট্র্যাক করতে পেরেছি। নাহিয়ান দ্রুত ঘাড় ফিরিয়ে উত্তেজিত হয়ে বলল, কোথায় কোথায় দেখাচ্ছে লোকেশন? স্যার, লোকেশন পিঙ্ক উঠেছে। ফোনটানা বিলিং, বেলেডি বেলেনিও, টিকুনো অঞ্চলে। নাহিয়ানের মুখে এবার অমাবস্যার রাতের মতো আধার নেমে আসে। সুইজারল্যান্ডের টিকিনো ক্যান্টনের দক্ষিণ অংশে অবস্থিত উপত্যকা ভ্যালি ডি ব্লেনিও। একে সুইজারল্যান্ডের ঘোস্ট ভ্যালি বললেও ভুল হবে না, কারণ সেখানে প্রাকৃতিক সৌন্দর্য এক ভয়াল রূপ ধারণ করে আছে। আর ভ্যালি ডি ব্লেনিওর ফন্টানা ভিলেজের অর্ধ পরিত্যক্ত পাহাড়ি গ্রাম, যা স্থানীয়দের কাছে শ্যাডো ভ্যালি নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের মোড়কে আচ্ছাদিত এই অঞ্চলটি এতটাই নির্জন যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সুইস সরকার সেখানে বিদ্যুৎ সংযোগী প্রদান করেনি। সেখানকার রাত হয় নিকষ কালো, এতটাই অন্ধকার যেন চাঁদের আলো পর্যন্ত পথ হারায়। নাহিয়ান খুব ভালো করেই জানে শিশির অন্ধকার কত ভয় পায়। এমন বিদ্যুৎবিহীন একটা নির্জন উপত্যকায় সে বন্দি, এটা ভাবতে রাগে আতঙ্কে কেঁপে ওঠে নাহিয়ানের শরীর। এক ঝটকায় সামনে রাখা গ্লাসটা মুঠোয় দুমড়ে ফেলে, তারপর রক্তাক্ত হাতে সে যেনের দিকে তাকিয়ে গর্জে ওঠে, আই ওয়ান্ট এ হেলিকপ্টার ইমিডিয়েটলি, রাইট নাও। কোনো কথা শুনতে চাই না। আগামী ৪৫ মিনিটের মধ্যে আমি আমার শিশির বিন্দুকে আমার সামনে দেখতে চাই। আর সেটা যদি না হয় তাহলে তোমরা কেউ বেঁচে থাকবে না, মাইন্ড ইট, কেউ না। সে যেন নাহিয়ানের এমন গর্জনে কিছুটা থতমত খেয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। পরক্ষণে জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে সে দ্রুত বলে, ইয়েস ইয়েস স্যার, আই উইল ম্যানেজ এভরিথিং রাইট এনি। ঘরটা কুয়াশার মতো ঘোলাটে অন্ধকারে ঢাকা, ভূগর্ভস্থ বাংকারের মতো জানালাবিহীন পাথরের এক কক্ষ, দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। নিস্তব্ধ কুঠুরি এক কোণে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে শিশির, চোখের নিচে কালি, গালের পাশে শুকিয়ে যাওয়া এক ফোঁটা রক্তের দাগ। একটা মাত্র হ্যাজি হ্যারিকেনের আলো মেঝেতে অর্ধভাঙা কাচের মতো ফেলে রেখেছে তার ছায়া। দরজা খুলে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে হ্যারি, হাতে একটা গ্লাস আর ঠোঁটে সেই চেনা বিষাক্ত হাসি। You know, suddenly you look tempting. হ্যারির এমন বাজে ইঙ্গিতপূর্ণ কথা চোয়াল শক্ত হয়ে গেল শিশিরের। হ্যারি আর একটু এগিয়ে এসে ঠোঁট চেটে বলে, I wanna taste you, baby girl. শিশির এবার আর নিজেকে সামলাতে পারে না, রক্তাক্ত হাসে পাশে থাকা একটা নুড়ি পাথর তুলে হ্যারির মাথার পাশে ছুঁড়ে মারে। পাথর গিয়ে তার কপালের ডান পাশ ফেটে ফেলে, রক্ত গড়িয়ে পড়তে থাকে। তবুও সে হাসে এক বিভৎস হাসি, ঠিক যেমন কোনো পিশাচ হাসে রক্তের সন্ধান পেলে। ঠিক সেইভাবে রক্তহীন করা এক হাসি হেসে সে বলে, You think I come here for just touching you? No, I come here to ruin you. I thought I'd use you, beg you, and then send you back like a cracked doll. But now I just want to test you. সে আবারও এগিয়ে আসে, হাত বাড়িয়ে শিশিরের কাঁধ ছুঁতে যাবে, ঠিক তখনই এক বিকট বিস্ফোরণের শব্দে দরজাটা যেন উড়ে যায়। ঝড়ের গতিতে ভেতরে ঢুকে পড়ে নাহিয়ান। তার চোখ লালচে, নিঃশ্বাস গরম, হাতে হালকা স্কার্ফ মোড়া, তবুও ওর চেহারায় এমন এক রুদ্ররূপ যেন সামনে দাঁড়িয়েছে নিজের প্রাণ ভ্রমরাকে ছিনিয়ে আনতে আসা কোনো রক্তমাখা দেবদূত। হ্যারি স্তব্ধ, থমকে যায় সময়। You? নাহিয়ানের ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি, কিন্তু চোখ দুটো শীতল ব্লেডের মতো ধারালো, কণ্ঠে যেন বজ্র নেমে আসে। ঠোঁটের কোণে ঝুলে থাকা সেই ভয়াবহ নীরবতা ফেটে বেরো এক বিস্ফোরণে। তুই কি ভেবেছিলি আমি কোনোদিনও তার খোঁজ পাবো না? হাউ ফানি ইউ আর। তুই হয়তো ভুলে গিয়েছিলি তুই ওকে পৃথিবীর যে কোনায় নিয়ে যাস না কেন, সেখান থেকে আমি ওকে খুঁজে বের করব। আর মাত্র 4100 মাইল দূরে এনেই তুই ভাবলি আমি ওকে পাবো না। এরপর আর কোনো কথা নেই, শুধু একটা শব্দ, 5 আঙ্গুলে শক্ত হয়ে বাঁধা এক ঘুষি, আর তাতেই হ্যারি ছিটকে পড়ে দেয়ালের গায়ে। রক্ত ছিটকে পড়ে শিশিরের সামনে। শিশির মুখ কুচকে চোখ দ্রুত বন্ধ করে। 2 ঘন্টা বাদে নাহিয়ানের উরুর উপর অজ্ঞান হয়ে পড়ে আছে শিশির।
হয়তো কিছুক্ষণ আগে চোখের সামনে ঘটে যাওয়া বিভীষিকার ভার বহন করতে পারেনি তার স্নায়ু। নাহিয়ান নিজের মুখে লেগে থাকা রক্তটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে একবার তাকালো ঘরের মধ্যিখানে, যেখানে একটা চামড়াহীন মানবকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, যার শরীর থেকে এখনো রক্ত চুয়ে চুয়ে পড়ছে, আর সেই রক্তে ভিজে যাচ্ছে রুমের মেঝে। নাহিয়ান নিজের বাম হাতের দিকে তাকায়। রক্তমাখা আঙ্গুলে ধরা এক টুকরো থ্যাতলানো যকৃৎ, হ্যারির ছিন্ন ভিন্ন কলিজা। নাহিয়ানের চেহারা এক অদ্ভুত ধরনের তৃপ্তি ফুটে ওঠে, যেন ওটা শুধু এক টুকরো মাংস নয়, সেই প্রতিহিংসার কেন্দ্র, সেই ঘৃণার শেকড় যা আজ ছিঁড়ে তুলে এনেছে সে। নাহিয়ান ধীরে ধীরে শেজাহানের দিকে তাকিয়ে একটা অদ্ভুত ধ্বংসাত্মক প্রশান্তিতে ডুবে থাকা গলায় বলে, দেখো শেরজাহান, কতটুকু কলিজা নিয়েও এসেছিল আমার কাছ থেকে আমার শিশির বিন্দুকে ছিনিয়ে নিতে। শেজাহান থরথর করে কাঁপছে। ঘরের মধ্যে এতক্ষণ যা ঘটেছে তা কোনো দুঃস্বপ্নকেও হার মানে। হঠাৎ পেছন থেকে একটা নিয়ন আলো এসে নাহিয়ানের মুখে পড়ে। হালকা নিয়ন আলোয় তাকে আরো ভয়ানক দেখায়, কিন্তু নাহিয়ান সেদিকে না তাকে বরং নিজের হাতটা আরেকটু উঁচিয়ে বলল, দেখো দেখো কতটুকু। সেদিকে তাকাতেই শেজানের মনে হলো তার চোখে যেন কেউ গলানো সীসা ঢেলে দিল। সে ভয়ে 2 কদম পিছিয়ে যায়। নাহিয়ান আবারও বলতে লাগলো, এই চোখ দিয়েই তো ও তাকিয়েছিল আমার শিশির বিন্দুর দিকে। আমি চেয়েছিলাম প্রতিটা চোখের কোষ থেকে যন্ত্রণা উৎপন্ন করতে, কিন্তু তার আগেই তো বেচারা চিৎকার করে উঠল। নাহিয়ানের এমন কথায় শেজাহানের স্মৃতির পাতায় উকি দিল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এক বীভৎস ঘটনা, যখন নাহিয়ান তীক্ষ্ণ ধারালো ছুরিটা বারবার গেঁথে দিচ্ছিল হ্যারির চোখে, আর হ্যারি যন্ত্রণায় কুকড়ে উঠছিল, বীভৎস চিৎকার করে উঠছিল, কিন্তু তাতে কোনো হেলদোল ছিল না নাহিয়ানের, বরং সে পৈশাচিক হাসি হাসছিল, এক অদ্ভুত হাসি যা দেখলে কোনো স্বাভাবিক মানুষ সুস্থ থাকতে পারবে না। হঠাৎ শিশির হালকা গুঙিয়ে ওঠে। নাহিয়ান সামান্য ঝুঁকে তার কপালে নরমভাবে একটা চুমু দেয়। তার ঠোঁট থেকে রক্তের ফোঁটা শিশিরের গালে পড়ে। সে ফিসফিস করে বলে, কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না শিশির বিন্দু। আর যদি কেউ এমন সাহস দেখায় তবে তার পরিণতি হবে হ্যারির থেকেও ভয়ঙ্কর। প্রাকৃতিক অপার সৌন্দর্যের এক লীলাভূমি সুইজারল্যান্ড, অনেকের কল্পনায় মোড়ানো এক স্বর্গভূমি, যার সৌন্দর্য যেন চোখে দেখা কোনো কল্পকাহিনী। আর সেই স্বর্গভূমির এক অভূতপূর্ব কোন ব্রেঞ্জ, এক নিঃশব্দ নিভৃত পাহাড় জল আকাশে মাখানো এই ছোট্ট গ্রাম। ব্রেঞ্জার রথন পাহাড়ের বিপরীত পাশে পাহাড়ি রঙিন ফুলে শোভিত আধুনিক 2 তলা এক কটেজ, ভেতরটা কাঁচ ও কাঠের মিশেলে তৈরি ইন্টেরিয়ার। দেয়ালে ঝুলছে মিনিমাল আর্ট, আর ফায়ারপ্লেসের পাশে পড়ে আছে ইংরেজি ক্লাসিক উপন্যাসের সারি। কটেজের উপরতলার উত্তর পূর্ব কোণের রুম, যেখান থেকে একদিকে দেখা যায় ব্রেঞ্জ হ্রদের তীরে আঁকা নীল রেখা, আর অন্যদিকে দূরে রতন পাহাড়ের তুষার শুভ্র চূড়া। সেই রুমের একটা কিং সাইজ বক্স স্প্রিং বিছানায় নিস্তব্ধ হয়ে শুয়ে আছে শিশির। 1 সপ্তাহ হসপিটালাইজ থাকার পর গতকাল রাতে কটেজে এসে উঠেছে তারা। সকালের হালকা আলো জানালার কাচ ছুঁয়ে মুখে এসে পড়তে ঘুম ভাঙে তার। শিশির একবার চোখ পিটপিট করে বাইরের দিকে তাকালো, যেখানে তুলোর মতো মেঘের নিচে রতন পাহাড়ের মাথায় ঝলমল করছে সোনালি রোদ। দূর থেকে ভেসে আসছে ব্রেঞ্জার হ্রদের তরঙ্গরাশি স্নিগ্ধ গর্জন। এমন স্নিগ্ধ একটা সকাল দেখে হঠাৎই মনটা ভালো হয়ে গেল তার। ঠোঁটের কোনো এক টুকরো শান্ত হাসি খেলে গেল। সে ধীরে উঠে বসে, ফ্রেশ হয়ে শিশির রুম থেকে বাইরে আসে, ধীরে ধীরে পা বাড়ায় সিঁড়ির দিকে। সিঁড়িটা অদ্ভুত সুন্দর, কাঠের সিঁড়ি, তবে সোজা নয়, সর্পিলাকৃতি, ঠিক যেন বাঁকানো কোনো এক ঝর্ণাধারা। সিঁড়ির পাশের রেলিংটাও বাঁকানো, যেন সময়ের ক্যানভাসে আঁকা এক কল্পিত জলছবি। শিশির ধীরে ধীরে নিচে নামতে থাকে। সদ্য শাওয়ার নেওয়ার কারণে চুলগুলো এখনো ভেজা। নিচে নামতে চোখে পড়ে কটেজের লিভিং স্পেস, একটা খোলা প্রশস্ত এলাকা। প্যানোরামিক কাচের জানালার ওপার থেকেই রতন পাহাড় আর ব্রেঞ্জ লেক আলোর খেলায় চোখ ধাঁধিয়ে দেয়। মাঝখানে একটা সাদা ধূসর মডার্ন কাউচ, যার সামনে কাচের কফি টেবিল। দেয়ালে ঝুলছে এক আধুনিক বিমূর্ত শিল্পকর্ম, আর ঘরের একপাশে রাখা একটা ইলেকট্রিক ফায়ারপ্লেস, যার আলো এখনও ক্ষীণভাবে জ্বলছে। এমন নিস্তব্ধতায় হঠাৎই তার কানে আসে কাছে কিছু রাখার শব্দ, পানির গর্জন আর ইলেকট্রিক কেটেলের ফোঁস। শব্দগুলো ভেসে আসছে বাম পাশের কিচেন থেকে। শিশির একটু চমকে ওঠে, ধীরে ধীরে পা বাড়ায় কিচেনের দিকে। ওপেন কনসেপ্ট আইল্যান্ড কিচেনটা মিউট কালারের ঘেরা, সাদা মার্বেল কাউন্টার, দেয়ালের সঙ্গে সেট করা স্টিল ফিনিশড ওভেন আর স্লিম ফ্রিজ, একপাশে হাইবার টেবিল আর 2টা স্টুল। আর সেই আইল্যান্ড কিচেন কাউন্টারের ওপাশে দাঁড়িয়ে আছে নাহিয়ান। সাদা শার্টের হাতা গুটানো, সামনে সামান্য লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়েছে, চোখে নিঃশব্দ মনোযোগ, হাতে ছুরি, সবজি কাটছে দক্ষ হাতে। পাশেই ধোয়া উঠছে কফির মেশিন থেকে। নাহিয়ানকে কিচেনে দেখে শিশির হতচকিত হয়ে যায়। অবাকের চূড়ায় পৌঁছে সে বলে, আপনি কিচেনে? নাহিয়ান মুচকি হেসে বলে, গুড মর্নিং মিস স্মাইল, এত সকালে ঘুম থেকে উঠে গেলে? শিশির তার কথায় কোনো হেলদোল না দেখে বরং পুনরায় প্রশ্ন করে বলে,
হ্যাঁ, ঘুম ভেঙে গেল। কিন্তু তার আগে আপনিই বলুন আপনি কিচেনে কি করছেন? নাহিয়ান তার কথায় মুচকি হেসে বলে, দেখছো না রান্না করছি। আর হ্যাঁ, তোমার জন্য কিন্তু শুধু চিকেন অ্যান্ড ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, গ্রিলড স্যামন উইথ স্টিমড ভেজিস, ফ্রুট অ্যান্ড নাট স্যালাড, অ্যাভোকাডো টোস্ট উইথ বয়েলড এগ, আর সেই সাথে ওয়ার্ম লেমন হানি ওয়াটার। তাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে শিশির বলল, কি করেছেনটা কি আপনি? কেন, কম হয়ে গেছে? আরো কিছু করা লাগবে? তোমার জন্য ভারী খাবারগুলো রাখিনি, আসলে ডক্টর বারণ করেছে তো, এই জন্য। বাট ডোন্ট ওয়ারি, তুমি সুস্থ হও, তারপর আমি নিজ হাতে তোমাকে সবকিছু বানিয়ে খাওয়াবো। আপনার কি আমাকে দেখে রাক্ষস মনে হয়? এত কিছু করতে কে বলেছে আপনাকে? এত কিছু কই, মাত্র তো এই কয়টা আইটেম। আসলে আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। ব্যাপার না, তুমি ডাইনিংয়ে গিয়ে বসো, আমি এক্ষুনি খাবার সার্ভ করছি। নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে। কিন্তু আর কোনো কথা না, যা বলেছি তাই করো। শিশির আর কিছু না বলে ধীরে পা বাড়ায় ডাইনিং টেবিলের দিকে। খোলা জানালা দিয়ে আসা হিমেল হাওয়ায় চুলগুলো নড়ে উঠছে হালকা করে। সে গিয়ে টেবিলের এক কোণে চুপচাপ বসে পড়ল। কিছুক্ষণ পর খাবারের ট্রে হাতে নিয়ে আসলো নাহিয়ান। সে শিশিরকে দেখে বলল, ফার্স্ট কোনটা ট্রাই করতে চাও? আচ্ছা থাক, আমি বলি, তুমি বরং চিকেন অ্যান্ড ভেজিটেবল ক্লিয়ার স্যুপ ট্রাই করো। তারপর হঠাৎ থেমে চোখ সরিয়ে শিশিরের হাতের দিকে তাকায় সে। তার চোখে চিন্তার রেখা স্পষ্ট হয়। নরম কণ্ঠে বলল, আচ্ছা দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। তোমার হাতের যে অবস্থা, আই থিঙ্ক নিজে হাতে খেতে পারবে না। শিশির কিছু বলে না। আসলেও তার ডান হাতটা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। ব্যথায় নড়াচড়াও ঠিকমতো করতে পারছে না। এই হাতে কিছু তোলা তার পক্ষে সম্ভব নয়। তাই সে কথা না বলে চুপ করে বসে থাকে। নাহিয়ান স্যুপ বোল থেকে ধীরে এক চামচ তুলে নিল। একটু ফু দিয়ে ঠান্ডা করে তারপর সেটা শিশিরের মুখের কাছে ধরল। শিশির একটু সংকোচে চোখ নামিয়ে চামচটা গ্রহণ করলো। মুহূর্তে একটা অদ্ভুত নিঃশব্দতায় মোড়া, যেন ঘরের প্রতিটা বাতাস তাদের সেই স্নিগ্ধতম মুহূর্তের দিকে চেয়ে আছে। যখন স্যুপ বোলের প্রায় অর্ধেক শেষ হয়ে যায়, শিশির ধীরে মাথা নাড়ল, যার অর্থ সে আর খাবে না। নাহিয়ান সেটা বুঝে মুচকি এসে নিজেই অবশিষ্ট স্যুপটুকু খেলো। নাহিয়ানের এমন কাণ্ডে শিশির চোখ বড় করে তার দিকে তাকায়। সে অবাক হয়ে কিছু বলতে যাওয়ার আগে নাহিয়ান চেয়ার থেকে উঠতে উঠতে বলে, তোমার এখন সকালের মেডিসিন আছে না? তুমি রুমে যাও, আমি এগুলো কিচেনে রেখে আসছি। কথাটা বলে নাহিয়ান সোজা কিচেনের দিকে চলে গেল। শিশির অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আজ সকাল থেকে তার প্রত্যেকটা কর্মকাণ্ড শিশিরকে বিস্ময়ের চূড়ায় পাঠিয়ে দিচ্ছে। শিশির ঠিক বুঝতে পারছে না এটাই কি সেই গম্ভীর নাহিয়ান যাকে সে গোমরামুখ নাম দিয়েছিল। ক্লাস শেষে কলেজ ক্যাম্পাসের মাঠে বসে গল্প করছিল ফারিন, নেহা আর ইমন। তখনই নেহা হাসতে হাসতে বলল, আজকে আমাদের ফারুর মনটা শান্ত হলো রে। আজ কতদিন বাদে নিজের নির্ঝর স্যারকে দেখেছে বলে কথা। পাশ থেকে ইমন বলল, সেটা ঠিক, বেচারি বহু কষ্ট ছিল। আমি তো একদিন ওকে ওই কন তুসসে তুসসে ইউন প্যার কারেগা গানটা শুনতেও দেখেছি। ফারিন এবার রেগে গিয়ে বলল, কই, আমি তো ওই গানটা আছে না, পরাণ যায় জলিয়ারে, ওই গানটা শুনতে ছিলাম, জানিস না? ও শুনতেছিল বুঝি, হয়তো খেয়াল করিনি। আসলে এত সাউন্ড সং শুনতেছিল যে কোনটা রেখে কোনটা খেয়াল করব বল। এবার ফারিন বাদে সবাই সশব্দে হেসে উঠল। লিসা বলল, যাই বলিস ফারু, আগের দিন তোর ওই কাজটা করা একদমই ঠিক হয়নি। বেচারা তোকে কত পছন্দ করে জানিস? তোর এত ঠেকা, তুই গিয়ে অ্যাকসেপ্ট কর না, আমাকে কেন বলছিস? আমায় প্রপোজ করলে অবশ্যই অ্যাকসেপ্ট করতাম। তুই কি জানিস উনি কত মেয়েদের ক্রাশ? তো আমি কি করতে পারি? পাশ থেকে নেহা বলল, কি হয়েছে রে লিসা, খোলাসা করে বল তো ব্যাপারটা কি। আরে হয়েছে, ইফরাত ভাই আছে না? হ্যাঁ শুনেছি, উনি অনেক সুন্দর দেখতে। শুধু সুন্দর, বল ড্যাশিং। হ্যাঁ তো, ফারুক কি করেছে? পাশ থেকে ফারিন বিরক্তি নিয়ে বলল, আরে ভাই বাদ দে তো ওইসব আবালের কথা। আইছিল সিনেমার ডায়লগ শোনাতে, আমিও সুন্দর করে বাস্তবিক ডায়লগ শুনিয়ে দিয়েছি। লিসা এবার রেগে গিয়ে বলল, তুই চুপ থাক। তোরা কি ঝগড়া করবি নাকি বলবি কি হয়েছে? আরে আগের দিন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অসুস্থ ছিলি আর ইমন ওরা আগে আগে গিয়েছিল ওদের টিউশনের জন্য। হঠাৎই ইফরাত ভাই একটা গোলাপ নিয়ে ওর সামনে বসে পুরো সিনেমাটিক স্টাইলে প্রপোজ করলো ভাই। তারপর তারপর ফারুক কি বললো জানিস? কি?
আপনি আবার কোন জায়গা থেকে উদয় হলেন? মানে? মানে ও হাবলু অ্যাকসেপ্ট না করে এই বলল। তারপরেও ভাইয়া শান্তভাবে বলল, কেউ প্রপোজ করলে হয় হ্যাঁ বলতে হয়, নয়তো না। তুমি কিছু একটা তো বলো। তখন তোমাদের আদরের ফারু বলল, আমার ইচ্ছে করছে না, মুড নেই। ইমন এবার হেসে বলল, তারপর? ভাইয়া অবাক হয়ে বলল, আমি এতদিন শুনেছি যে কেউ প্রপোজ করলে মেয়েটা বলে যে আমার জন্য কি করতে পারবে, কতটা ভালোবাসো, আর তুমি বলছো মুড নেই। তখন ফারিন বলে, হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। তাই বললেন আপনি আমার জন্য কি করতে পারেন? জানিস ভাইয়া কি রোমান্টিক ভাবে বলল, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, কবর ছাড়খাড় তোমায় পেলে। আর শেষমেশ এই বান্দর কি বলল জানিস? আরা এবার উত্তেজিত হয়ে বলল, কথা বাদাইয়া রাখছিস কেন? বল না কি হলো তারপর? কি হলো বুঝতে পারছো না? যেখানে তোমাদের আদরের ফারু থাকে সেখানে শান্তিতে কোনো কাজ হতে পারে? আরে বলবি? তোদের ফারু ইফরাত ভাইয়ের গান শুনে হাসতে হাসতে বলল, দুনিয়া কি আপনার বাপের যে আমার জন্য জ্বালিয়ে দেবেন? সবাই এবার জোরে হেসে উঠল। ইমনের হাসতে হাসতে ভীষণ লাগার মতো অবস্থা। সে বহু কষ্টে নিজেকে সামলে বলল, আসলেও পারু, এইসব শুধুমাত্র তোর ধারাই সম্ভব। ফারিনও এবার হেসে বলল, তাছাড়া আর কি, আইসে দুনিয়া জ্বালাইতে, যেন দুনিয়া ওনার বাপদাদার সম্পত্তি। এদিকে ঠিক তাদের পেছনে ক্যাম্পাসের ছায়া ঢাকা এক কোণে নির্ঝর দাঁড়িয়েছিল। মোবাইলে চোখ রাখলেও তাতে তার পুরো মনোযোগ ছিল না। ইমেলের খসড়া টাইপ করতে করতে তার কানে বাজছে ফারিনের হাসির শব্দ আর লিসার বলা ফারুসে বিখ্যাত ডায়লগ, দুনিয়া কি আপনার বাপের যে আমার জন্য জ্বালিয়ে দেবেন? এইটুকু শুনতেই নির্ঝরের আঙ্গুল থেমে যায়। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে মাথা নিচু করে একটু হেসে ফেলে। একটা অস্ফুট মুচকি হাসি যা অজান্তেই বেরিয়ে এসেছে। সুইজারল্যান্ডের ব্রেঞ্জে এখন পাহাড় আর হ্রদের মাঝখানে ঢাকা পড়া এক নিস্তব্ধ দুপুর। বাহিরের লেক জুড়ে নীলচে নীরবতা ছড়িয়ে আছে, আর আলপসের হিম বাতাসে যেন ঘুমিয়ে পড়েছে গোটা গ্রাম। নিস্তব্ধতা ছিন্ন করে ধীরে ধীরে দরজার ইলেকট্রনিক প্যানেলে হাত রাখে নাহিয়ান। পাসওয়ার্ডটা চাপতেই নিঃশব্দে খুলে যায় কটেজের মূল দরজা। ভিতরে ঢুকে সে চারিপাশে একবারও না তাকিয়ে সোজা পা বাড়ায় 2 তলার উত্তর পূর্ব পাশের রুমের দিকে। করিডোর দিয়ে সে দ্রুত এগিয়ে গিয়ে রুমটার সামনে এসে দাঁড়ায়। দরজাটা খানিকটা খোলা ছিল, হালকা এক ছোঁয়াতেও তা ধীরে খুলে গেল। ভিতরে ঢুকেই তার চোখ আটকে যায়। বিছানার উপর এলোমেলো হয়ে শুয়ে আছে শিশির। সোনালি চুলগুলো যেন প্রাকৃতিক জলরাশির মতো ছড়িয়ে আছে বিছানার চারিপাশে, যার প্রতি ঢেউ নাহিয়ানের চোখ সোনার প্রতিফলন আর হৃদয়ে প্রেমময় দোলা সৃষ্টি করছে। সম্ভবত হাতের ব্যথার কারণে চুল বাঁধতে পারেনি সে, তবু সে অগোছালো চুলেই যেন লুকিয়ে আছে অনবদ্য এক মায়া, যা তাকে নাহিয়ানের চোখে শ্রেষ্ঠ মায়াবিনী করে তুলেছে। নাহিয়ান চুপচাপ এগিয়ে এসে শিশিরের বিছানার নিচে হাঁটু গেড়ে বসে পড়ে। ঘোর লাগা নয়নে একদৃষ্টে তাকিয়ে থাকে শিশিরের দিকে। তার মনে হয় পৃথিবীতে আর কিছু থাক বা না থাক, এই এক মুহূর্ত যদি থেমে থাকতো তাহলে সেই বিরল সৌন্দর্যটাই হতো তার জীবনের পরিপূর্ণতা, শ্রেষ্ঠ প্রাপ্তি। জানালার কাচ গলিয়ে পড়ছে হালকা রোদের আলো, যা এসে শিশিরের চোখে মুখে ঝিলিক দিচ্ছে। কখনো তার সরাসরি চোখে পড়ে, কখনো কপালে। আর শিশির ঘুমের মধ্যে মুখটা একটু একটু করে কুঁচকে নিচ্ছে, যেন রোদটা তাকে বিরক্ত করছে। নাহিয়ান মুচকি হেসে হাত বাড়ায়, তার হাতের ছায়া দিয়ে শিশিরের মুখ থেকে রোদটা আড়াল করতে চায়। আলোটা সরতে শিশির আবার নিঃশ্বাসের মতো শান্ত হয়ে যায়। ঢেউহীন জলের মতো নিখুঁত মুখটাতে সামান্য বিষণ্ণতার ছায়া, তবুও নাহিয়ানের দৃষ্টিতে তাকে লাগছে অপরূপা, সেই মায়াবতী যার চোখে মুখে মিশে আছে কোনো দামি মাদকতা। সে নেশাচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে থাকলো শিশিরের দিকে। শিশিরের চোখের উপর পড়া ছোট ছোট চুলগুলোকে আলতো হাতে সরিয়ে দিতে দিতে সে গুনগুনিয়ে গেয়ে উঠল। গাড়ি ছুটছে আপন গতিতে। পেছন থেকে এখনো আবছা আবছা দেখা যাচ্ছে আলপসের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা স্পাইটাল ইন্টারল্যাকেন হাসপাতালের সাদা কাচের দেয়াল। নাহিয়ান নিজ বনে গাড়ি চালাচ্ছে, শিশির এখনো গম্ভীর মুখে তার পাশের সিটে বসে আছে। নাহিয়ান আর শিশির এসেছিল শিশিরের লাস্ট চেক আপের জন্য। যদিও তার হাতের ব্যথাটা আর শরীরের অন্যান্য ক্ষত কিছুটা সেরে উঠেছে, তবুও ওই যে নাহিয়ান শিশিরের ব্যাপারে এক্সট্রা পজিটিভ, তাই শিশিরের কোনো কথাই কাজ হয়নি। এক প্রকার জোর করে তাকে আরেকবার হাসপাতালে নিয়ে এসেছিল সে। ডাক্তার বলেছে শিশিরের শরীর আগের থেকে কিছুটা সুস্থ, তবে এখনও তার রেস্টের প্রয়োজন। নাহিয়ান গাড়ি চালাতে চালাতে একবার শিশিরের দিকে তাকালো। অভিমানী দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে সে। নাহিয়ান খুব ভালো করে জানে শিশিরের এই অভিমানের কারণ, কিন্তু এই মুহূর্তে সে যা বলছে তা মেনে নেওয়া নাহিয়ানের পক্ষে সম্ভব নয়। হঠাৎ সজোরে ব্রেক কষল সে।
গাড়ি থেমে গেল নির্জন এক পাহাড়ি রাস্তায়। শিশির সামনের দিকে হেলে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। এরপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নাহিয়ানের দিকে। নাহিয়ান তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, সিট বেল্ট বাঁধুনি কেন? শিশির কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। নাহিয়ান আবারও বলল, কি বললাম শুনতে পাওনি? সিট বেল্ট বাঁধুনি কেন? শিশির এবার ফিরে তাকায়, কণ্ঠে চাপা ক্ষোভ। লাগবে না, আপনি যা করছিলেন তাই করুন, গাড়ি চালান। গাড়ি তো চালাচ্ছিলাম, কিন্তু সিট বেল্ট না লাগালে তো আঘাত পাবেন ম্যাডাম। ম্যাম কথাটা যেন ও এক অন্যরকম মাধুর্য নিয়ে বলল নাহিয়ান, যা শিশিরের হৃদগহীনে সৃষ্টি করলো এক নিঃশব্দ প্রতিধ্বনি। ওকে, নিজে যেহেতু লাগাবেন না তাহলে কি আর করার, আমিই লাগিয়ে দিই। কথাটা বলতে বলতে নাহিয়ান ঝুঁকে পড়ে শিশিরের দিকে, হাতে তুলে নেয় সিট বেল্টটা। তার চোখে ছিল এক ধরনের প্রশ্রয় আর খুনসুটে মৃদুতা। ধীরে ধীরে শিশিরের বুক বরাবর সিট বেল্টটা টেনে নেয়। চামড়ার উপর দিয়ে সরতে থাকা সিট বেল্টের ধাতব ক্লিপটা এসে থামে বুকের মাঝ বরাবর। একটা না স্পর্শে যেন মুহূর্তে শিশিরের গলা শুকিয়ে আসে, হৃদস্পন্দন ছন্দে হারায়। সেই অদ্ভুত নীরবতার মাঝে নাহিয়ানের মুখ তার এতটা কাছে যে সে শুনতে পায় শিশিরের বুকের ভিতর চলা হৃৎপিণ্ডের অস্থির হুপহাপ শব্দ। নাহিয়ান সামান্য মাথা উঁচু করে উঠতেই অসাবধানতা বশত ওর কপালের কোণটা এসে হালকা খোঁচা মেরে দেয় শিশিরের চিবুকে। আর সে সামান্য স্পর্শেই শ্বাস ভারী হয়ে আসে শিশিরের। বুকটা হঠাৎই হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। তার সেই ভারী নিঃশ্বাস এসে লাগে নাহিয়ানের মুখে। শিশিরের এমন অস্থির নিঃশ্বাসে নাহিয়ান স্থির হয়ে যায় এক মুহূর্ত, তারপর চোখ নামিয়ে নিঃশব্দে হেসে ফেলে। ঠিক তখনই গাড়ির স্টেরিও সিস্টেমে হঠাৎ বেজে ওঠে। বাংলাদেশে এই সময় প্রায় 7টা। প্রায় ঘন্টাখানেক হলো সাজিদ অফিস থেকে বাড়ি এসেছে, কিন্তু এখনো দেখা নেই ইলমা। সাধারণত ইলমাই এই সময় সাজিদের সব জিনিসপত্র রেডি করে রাখে। তার টাওয়েল থেকে শুরু করে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসই ইলমা সযত্নে বিছানার উপর গুছিয়ে রাখে, কিন্তু আজ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাজিদ গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে ইলমাকে না দেখতে পেয়ে সামান্য চেঁচিয়ে বলল, ইলমা। এবারও কোনো সারা শব্দ আসে না। সাজিদ আরও 2-3 বার ডাকে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। অগত্যা নিজের কাপড় নিজেই বের করার জন্য সে আলমারি খুলে কাপড় ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই তার সামনে পড়ে একটা মেডিকেল রিপোর্ট। সেটা হাতে নিয়ে কাগজটা খুলতে সাজিদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। প্রেগন্যান্সি উপরে ইলমার নাম আর তারিখ অনুযায়ী 1 সপ্তাহ আগের রিপোর্ট। সাজিদ মুহূর্তে হাওয়াহীন হয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে জোরে চিৎকার করে বলে ওঠে, ইলমা, কোথায় তুমি? এদিকে আসো এক্ষুনি, ইলমা। এক প্রকার ছুটে আসে ইলমা। দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে বলে, কি সমস্যা? এভাবে শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? সাজিদ রেগে গিয়ে তার দিকে এগিয়ে এসে তাকে ঝাঁকিয়ে বলে, সমস্যা আমার নাকি তোমার? মানে? মানে এটা কি ইলমা? প্রেগন্যান্সির রিপোর্টটাও সামনে তুলে ধরে সাজিদ। ইলমা এক ঝলকে সেদিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে উত্তর দেয়, এটা তো প্রেগন্যান্সির রিপোর্ট। এটা যে প্রেগন্যান্সি রিপোর্ট সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তোমার নাম কেন? ওমা, রিপোর্ট আমার, তার নাম কি তোমার থাকবে? আজই। তোমার রিপোর্ট মানে কি? এটা প্রেগন্যান্সি রিপোর্ট? হ্যাঁ, তো যে প্রেগনেন্ট তার রিপোর্টটা তো প্রেগন্যান্সি রিপোর্টই হবে, তাই না? নাকি প্রেগনেন্ট হলে অন্য কিছু রিপোর্ট আসে? আমার জানা নেই, তুমি কি জানো? তার এমন স্বাভাবিক অথচ খোঁচাধর্মী কথায় সাজিদের মেজাজ আরো চড়ে যায়। আমি তোমার সাথে ইয়ার্কি করছি না ইলমা, সিরিয়াসলি বলো তুমি প্রেগনেন্ট? এবার ইলমার চোখে জমে থাকা অভিমান, ক্ষোভ আর অবহেলার ব্যথা সব একসাথে ছিটকে বেরিয়ে আসলো। গলা ভারী হয়ে উঠল। না, তুমি ইয়ার্কি করবে কেন? ইয়ার্কি তো আমি করছি। ইয়ার্কি করার মতো সময় কি তোমার আছে নাকি? এত বড় ব্যবসায়ী তুমি, তোমার আর এত সময় কোথায় বলো আমার মতো একটা সামান্য মেয়ের সাথে তর্ক করার, ইয়ার্কি করার? সাজিদ থমকে যায়। তার চোখে মুখে যেন মুহূর্তে বোধোদয়ের ছায়া নামে। আসলেও তো গত মাসে এসে একদমই সময় দিতে পারেনি ইলমাকে। প্রথম কিছুদিন সে শিশিরের জন্য উদ্বিগ্ন ছিল, আর পরবর্তীতে নিজের ব্যবসার কারণে। সে ইলমার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, রাগ করেছো? ইলমা কোনো উত্তর না দিয়ে সোজা ঘরে ঢুকে গেল। সাজিদ এগিয়ে এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বলল, দেখো জান, আমি সত্যি ব্যস্ত ছিলাম, কিন্তু এখন থেকে না, প্রতিদিন সন্ধ্যায় সময় মতন ফিরবো তোমার জন্য। তোমার এই শহরটাকে তোমাকে নতুন করে চিনিয়ে দেব। ইলমা তাকে হালকা ঠেলে বলল, লাগবে না আমার, তুমি যাও তোমার ব্যবসার কাজে, আর ছাড়ো আমায়। সাজিদ ইলমাকে হালকা করে নিজের দিকে ঘুরিয়ে বলল, ছাড়বো কি ছাড়বো না সেটা তো আমার নিজের ব্যাপার, কিন্তু তার আগে তোমাকে তো শাস্তি পেতে হবে। 7 দিন ধরে তুমি জানা সত্ত্বেও এত বড় সুখবরের ব্যাপারে আমায় কিছু কেন বলনি? ইলমা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সত্যি আমি বলিনি? তুমি কি ঠিক বলছো? হ্যাঁ, তুমি তো আমাকে জানাওনি। মনে করে
দেখো, আমি তোমাকে অনেকবার বলেছি, কালকে রাত্রেও বলেছি যে আমার প্রচুর পেটে ব্যথা, মাথা ঘোরাচ্ছে, কিছু খেতে ভালো লাগছে না, বমি আসছে। হ্যাঁ, কিন্তু তুমি। সাজিদের এবার নিজের মাথায় নিজেরই ঘুষি মারতে ইচ্ছা করলো। সত্যি তো বিগত এক সপ্তাহ ধরে ইলমা প্রতিদিন রাত্রে সাজিদকে একই উপসর্গের কথাগুলো বলতো। এমনকি সাজিদ নিজেও দেখেছে ইলমাকে হঠাৎ ঘুম থেকে উঠে অথবা খাওয়ার মাঝখানে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে। সে তো ভেবেছিল হয়তো বদহজমের জন্যে। এমনকি সে তো আজকে সকালে ইলমাকে বদহজমের ওষুধ নিজের হাতে খাইয়ে দিতে যাচ্ছিল, আর তখন ইলমা রাগ করে রুম থেকে বের হয়ে যায়। তাহলে তার কারণটা এটাই ছিল, নিজের বোকামির কথা ভেবে নিজের উপর নিজেরই রাগ হলো সাজিদের। বললাম তো বলবো না কবুল, যা ইচ্ছে করুন। কথাটা বলেই মুখ ঘুরিয়ে নেয় শিশির। বুকে বয়ে যাচ্ছে তীব্র ঝড়, তবু মুখে নির্লিপ্ততা। সে বসে আছে সুইজারল্যান্ডের জেনেভা শহরের উপকণ্ঠে পেটিট স্যাকোনেক্স অঞ্চলের এক শতাব্দী প্রাচীন মসজিদ মস্ক ডি জেনেভায়। মসজিদের স্থাপত্যের অবস্থা শোচনীয়, কিন্তু তার দেয়াল বয়ে বেড়ায় এক শতাব্দীর ইতিহাস। সাদা দেয়ালের মাঝখানে গা চেপে দাঁড়ানো ছোট্ট একটা দরজা, ফাটল ধরা দেয়াল আর জানালার পাশে টানানো ফ্যাকাশে পর্দা। প্রায় অব্যবহৃত এই মসজিদে আজ বসে আছে নাহিয়ান, শিশির, আর তাদের সামনে এক কোনায় একজন বয়স্ক পাকিস্তানি হুজুর। পরনে ধূসর পাঞ্জাবি, মাথায় পাগড়ি, মুখে মেহেদি রাঙা ঘন দাড়ি। তাকে নিজের বাসভবন থেকে এক প্রকার তুলে এনেছে সে জাহানরা। হুজুর কাপা কাপা কণ্ঠে বলল, बेटा बेटा देखो, वो कबूल नहीं कहना चाहती है तो छोड़ दो ना मुझको। मैं क्या करूँगा यहाँ पे, मेरा बहुत काम है, कुछ बाद जार का वक्त है गो, मुझको नमाज पढ़ाना है। ও কবুলও বলবে আর এখানে বিয়েও হবে, তাই কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান করবেন না, এতে ফল কিন্তু ভালো হবে না। নাহিয়ানের বিস্ফোরিত আগ্নেয়গিরির ন্যায় এ কণ্ঠে ভয়ে জমে যায় হুজুর। তিনি পাকিস্তানি হলেও বাংলা কম বেশি ভালোই বুঝেন। এমনিতে এই ভর দুপুরে তাকে বাড়ি থেকে জোর করে তুলে এনেছে কিছু অপরিচিত যুবক। তার উপর এসে থেকেই তাকে দেখতে হচ্ছে নাহিয়ানের রাগ আর শিশিরের যে। তিনি মনে মনে বললেন, या अल्लाह एक ऐसा मुसीबत है। নাহিয়ান শিশিরের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? বল কবুল। শিশির তার দিকে তাকিয়ে বলল, বলবো না। বলবি না? না। নাহিয়ান এবার বাঁকা হেসে বলল, Then ready to take a super surprise, darling? নাহিয়ানের কণ্ঠ শীতল, ঠিক যেন কোনো ঝড়ের পূর্বে প্রকৃতির ভয়াল নিস্তব্ধতা। শিশিরের কেন জানি অস্থির অস্থির লাগতে শুরু করলো। যেই ছেলে সকালে সামান্য একটা কথার জন্যে এত দূর আসতে পারে, সে শিশিরের এমন জেদ ভাঙতে না জানি আরও কত কি করতে পারে। শিশিরের মনের খচখচানি এবার তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। তার স্মৃতির পাথে একে একে ভেসে উঠল সকালের ঘটনাগুলো। সকালে প্রায় মাসখানেক হলো শিশির তার মা বাবাকে দেখেনি, এমনকি কণ্ঠটাও শুনেনি। হ্যারি যখন তাকে বন্দি করে রেখেছিল তখন তো যোগাযোগ অসম্ভব ছিল, কিন্তু পরবর্তীতে যখন সে হাসপাতাল থেকে ফিরে নাহিয়ানের সাথে থাকছে তখন থেকে প্রতিদিনই সে নাহিয়ানকে বলছে বিডি ফেরত যাওয়ার কথা। কিন্তু নাহিয়ানের এক কথা, তুমি অসুস্থ, এখন কোনো মতেই জার্নি করা যাবে না। কি আর করার, আসলেই তো সে অসুস্থ। আর সবচেয়ে বড় কথা, শিশিরের ফ্লাইট ফোবিয়া আছে, তাই সে আর কথা বাড়ায়নি। কিন্তু সে বিগত কয়েক সপ্তাহ ধরে নাহিয়ানকে বলছে অন্তত একবার বাবা মার কণ্ঠটা শুনিয়ে দিতে, কিন্তু নাহিয়ান বারবার একটাই কথা বলছে, এখন না, কিছু ঝামেলা আছে, তাই এখন তার পক্ষে কথা বলানো সম্ভব নয়। আজ সকালেও সে যখন ফোনের কথা বলে তখন নাহিয়ানের ফের এমন নির্লিপ্ত জবাবে রাগ হয় শিশিরের। এই না বলা কথাটা তার বুকের ভেতরটায় চির ধরিয়ে দেয়। নিজেকে সামলাতে না পেরে রুমে এসে অন্ধকারের মাঝে বসে থাকে সে। কিছুক্ষণ পর একটা সুপের বোল নিয়ে রুমে প্রবেশ করে নাহিয়ান। 2-3 বার টোকা দেওয়ার পরও যখন ভেতর থেকে শিশির কোনো জবাব দেয় না, তখন নিজে থেকে রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে নাহিয়ান দেখতে পায় রুমটাকে সম্পূর্ণ অন্ধকার করে রেখেছে শিশির। এমনকি আজকে সে ব্যালকনির সাইডের জানালার পর্দাও সরায়নি, যার ফলে রুমটা পুরোপুরি নিস্তব্ধ অন্ধকারে ডুবে আছে। নাহিয়ান নিঃশব্দে এসে সুপের বোলটা বেডসাইড টেবিলের উপর রাখে, তারপর ব্যালকনির সাইডের জানালা থেকে পর্দা সরিয়ে দেয়, যার ফলে ভোরের সূর্যের স্নিগ্ধ কিরণ এসে পড়ে রুমে। কেটে যায় অন্ধকার। এবার নাহিয়ান পিছনে ফিরে তাকিয়ে দেখে তার শিশির বিন্দু মুখ গোমড়া করে বসে আছে। তাকে দেখে নাহিয়ান মুচকি হেসে বলে, রেগে আছেন ম্যাম? শিশির কোনো জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। নাহিয়ান পাশ থেকে সুপের বোলটা হাতে নিয়ে শিশিরের পাশে এসে বসে। শিশির তাকে পাশে বসতে দেখে কিছুটা সরে যায়। নাহিয়ান সুপ বোল থেকে 1 চামচ স্যুপ হাতে নিয়ে তাতে ফু দিতে দিতে বলে, ওকে, আর 1 সপ্তাহ দিন, আমি ব্যবস্থা করব। কথা দিচ্ছি এই সপ্তাহের মধ্যেই। দেখা গেল হয়তো আজকে রাতেও আপনার ইচ্ছা পূরণ হতে পারে।
শিশির পাশ ঘুরে কিছু বলতে যাচ্ছিল, তখনই হাত লেগে অসাবধানতাবশত ছিটকে পড়ল সুপের বোল। এক টুকরো শব্দ তুলে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল সিরামিকের বোলটা। নাহিয়ান চুপচাপ মেঝের দিকে তাকালো। তার চোখে ছিল একরাশ নরম আশ্রয়, কিন্তু পরক্ষণে সেই নরম আশ্রয় পরিণত হয় এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে, শুধুমাত্র শিশিরের বলা কিছু কথায়। কে হন আপনি আমার? কেন শুনতে যাব আমি আপনার কথা? কেন আপনি আমায় যা বলবেন আমাকে তাই মেনে নিতে হবে? আমি বাংলাদেশে যাব মানে যাবই। আপনি আমার উপর জোর দেখানোর অধিকার দেখানোর কে? নাহিয়ান রেগে গিয়ে শিশিরের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, তোকে নিজের কাছে রাখার জন্য আমার কোনো লোক দেখানো সো কল্ড সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু তুই যেহেতু আমাকে সম্পর্কের অধিকারের কথা বলেছিস, তাহলে চল আজকে তোকে সেই অধিকার নামার মাধ্যমে আমি আপন করব, যেখান থেকে কেউ কোনোদিনও তোকে আমার থেকে আলাদা করতে পারবে না, শুধু ইহকালে নয় পরপারেও না। আর সেই অধিকার নামায় তোকে স্বাক্ষর করাতে যদি আজকে 2-4টা লাশও ফেলতে হয়, তাতে ওই নাহিয়ান চৌধুরী পিছুপা হবে না, গড প্রমিস। কথাগুলো মনে পড়তেই নিঃশ্বাস আটকে আসলো শিশিরের। যদি সত্যি সত্যি নাহিয়ান আবারও কোনো খুন করে, ঠিক তখনই নাহিয়ান শেজাহানকে জোরে ডাক দিল। শেজাহান? বাইরে থেকে শেজাহান দ্রুত জবাব দিল, ইয়েস স্যার। কাম ইন। শেজান আগে থেকে জানতো তাকে কি কি করতে হবে, তাই নাহিয়ানের আদেশ শোনার সাথে সাথে সে দ্রুত মসজিদের ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে নাহিয়ান বলল, শো হার দ্য ফটো প্লিজ। শিশির নাহিয়ানের কথার কিছু না বুঝলেও শেজাহান ঠিকই বুঝে যায় তাকে কি করতে হবে। সে নিজের ফোন হাতে নিয়ে পাসওয়ার্ড দিয়ে তা খুলে গ্যালারি থেকে একটা ছবি বের করে শিশিরের দিকে এগিয়ে যেতে গেলে নাহিয়ান তাকে সতর্কতার স্বরে বলল, কোথায় যাচ্ছ? এখান থেকে দেখাও। নাহিয়ানের এমন হঠাৎ ধমকে কিছুটা কেঁপে উঠল শেজাহান। ইয়েস স্যার। সে সেখানে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা সামান্য উঁচু করে ধরল। শিশির প্রথমে সেদিকে না তাকালেও পরক্ষণে এক ঝলক সেদিকে তাকাতেই শ্বাস বন্ধ হয়ে গেল তার। হাত পা হঠাৎই বাজেভাবে কাঁপতে শুরু করলো। কোনো মতে নিজের কাঁপা হাতে মুখ চেপে অস্পষ্ট স্বরে সে বলে উঠল, বাবা, আমার বাবা। চোখ ফেটে গড়িয়ে পড়ল নোনা জল। ছবিতে তার বাবা ইউনাইটেড হাসপাতালে এক কেবিনের বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। ব্যাস এইটুকুই দেখতে পায় সে। তারপরই নাহিয়ান শেজাহানের হাত থেকে দ্রুত ফোনটা নিয়ে বন্ধ করে বলে, দেখলে তো তোমার বাবার অবস্থা, তাই বলছি আমার কথা মানো, এতে তোমারই লাভ। নয়তো হয়তো নিজের বাবাকে নিজের সামনে শেষবার আর কখনো। না। শিশির এর পুরো দুনিয়া কেঁপে উঠে সে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি মানবো না। আমি মানবো। আমি আমি আপনার সব কথা মানবো। বলুন কি করতে হবে আমায়? নাহিয়ান মুচকি হেসে বলল, দ্যাটস লাইক মাই গার্ল। বেশি কিছু না, শুধু এই রেজিস্ট্রি পেপারে সাইন করতে হবে। আর সে হুজুরের দিকে তাকিয়ে বলল, হুজুর আর জানি কি করতে হবে? কবুল कहना है बेटा। হ্যাঁ, কবুল বলতে হবে। মসজিদের ঘরে বাতাস যেন হঠাৎ থেমে গেছে। পিছনের জানালার ফাঁক দিয়ে ঢুকছে সোনালি দুপুরের আলো। তাতে শিশিরের মুখটা আরো বেশি ক্লান্ত, অভিমানী আর ভীতু লাগছে। নাহিয়ান তার চোখের সামনে রাখা রেজিস্ট্রি পেপার খুলে রাখলো সাদা টেবিলের উপর। পেপারের উপর শুধু একটি লাইন, যেখানে স্বাক্ষর করলে এই সম্পর্ক আর কেবল আবেগে বাধা থাকবে না, বাধা থাকবে আইনের শিকলেও। শিশির কাপা হাতে কলমটা নেয়। নাহিয়ান পাশে বসে ফিসফিস করে বলে, এটা কোনো বাধ্য করা নয়, এটা শুধু তোমার একটা প্রতিশ্রুতি যে তুমি আজ নিজেকে আমার বলছো, তোমার ভাষায়, নিজের মতো করে। শিশির চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। তার বুকটা ফেটে চিৎকার করতে চাইছে, কিন্তু সে শুধু নিচু গলায় বলে, যদি আজ বাবার মুখটা না দেখতাম তাহলে হয়তো এই স্বাক্ষর কখনোই হতো না। নাহিয়ান মৃদু হেসে মনে মনে বলে, তুমি বুঝতে পারছো না, তোমার হাতের এই কাঁপুনি আমার গোটা শরীর কাঁপিয়ে দিচ্ছে। শিশির কলম চালিয়ে দেয়। রেজিস্ট্রি পেপারে তার নামের নিচে উঠে আসে স্বাক্ষরের আঁচড়। ভেজা চোখে লেখা এক অসমাপ্ত কবিতার শেষ চরণ। নাহিয়ান পেপার হাতে তুলে নিয়ে এগিয়ে যায় হুজুরের সামনে। হুজুর ততক্ষণে দুরূদ পড়া শেষ করেছেন। তিনি চোখে চশমা তুলে নিয়ে গম্ভীর গলায় বলেন, बेटी तुम कह दो क्या तुम्हें यह नेका कबूल है। শিশির কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখ বেয়ে পড়ে এক বিন্দু জল। তারপর নিচু গলায় কিন্তু পরিষ্কার উচ্চারণে বলে, হ্যাঁ কবুল, আমি কবুল বলছি, আমি করছি। হুজুর একবার নাহিয়ানের দিকে তাকান, তারপর প্রশ্ন করেন, और तुम बेटा तुम्हें यह नेका कबूल है। নাহিয়ান এক সেকেন্ডও না ভেবে চোখে দৃষ্টি রেখে বলে। হুজুর এবার তৃতীয়বার বলেন, दोनों तरफ से निकाह कबूल हो गया। अल्लाह तुम्हें दुनिया व आखिरत में सुखी रखो।
তার কথার সাথে সাথে যেন মসজিদের দেয়াল জুড়ে বাতাস হালকা কেঁপে ওঠে। শিশির আর নাহিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, কেউ কিছু বলে না। নাহিয়ান আস্তে আস্তে শিশিরের দিকে এগিয়ে আসে, তার হাতটা নিজের হাতে তুলে নেয়। তোমার হাত আজও কাঁপছে, কিন্তু আমি জানি এই কাঁপুনি আমার পাশে থাকলে একদিন থেমে যাবে। কারণ এখন থেকে আমরা একসাথে। শুধু এই জন্মে নয়, বরং এই ভালোবাসা থামবে না সেই মৃত্যুর পরেও। শিশির কিছু বলে না, শুধু একবার চোখ তুলে তাকিয়ে দেখে এই মানুষটাকে সে একদিন ঘৃণা করতে চেয়েছিল, আজ তাকে সে চোখের জলে কবুল বলে দিয়েছে। আর সেই পুরনো শোচনীয় মসজিদের কোল ঘেঁষে লেখা হয়ে যায় এক নিষিদ্ধ ভালোবাসার বৈধতা। ধরণী আজ আলোকিত পূর্ণিমার আলোয়, চাঁদ যেন খেলা করছে মেঘের আড়ালে অন্তরালে, কখনো লাজুক কখনো বা আবেশে নত হয়ে ছড়িয়ে দিচ্ছে রূপালী কিরণ। ব্রেঞ্জ লেকে স্বচ্ছ নীল পানিতে চাঁদের সেই রূপালী আলো প্রতিফলিত হয়ে তৈরি করছে অপার্থিব মুগ্ধতা, যেন রাতের বুকে খোদাই করা কোনো স্বপ্নপুরী। দূর রতন পাহাড়ের চূড়া থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ, সেই সাথে কটেজের বাইরের পাহাড়ি বুনো ফুলের এক অদ্ভুত মিষ্টি সুবাস। রাত প্রায় 8টা। নিজের রুমের মেঝেতে দুই হাঁটুতে মুখ গুজে বসে আছে শিশির। হঠাৎ হঠাৎ গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে সে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে বিশ্বাসই করতে পারছে না মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার সাথে কি কি হয়ে গেল। জানালার পর্দা ভেদ করে চাঁদের রূপালী কিরণের এক চিকন রশ্মি এসে পড়ছে তার দুধে আলতা শরীরে। হঠাৎই তার পাশে ফোন বেজে উঠল। অন্ধকার রুমে হঠাৎ ফোনের রিংটোনের শব্দ আর ক্ষীণ আলোয় শিশির মুখ তুলে চাইল। মেঝেতে এখনও সেই ভাঙা সিরামিকের স্যুপ বোলটার আর তার ঠিক পাশেই পড়ে আছে নাহিয়ানের ফোন, যা থেকে আসছে রিংটোনের শব্দ। সকালে শিশিরকে জোর করে জেনেভায় নিয়ে যাওয়ার সময় নাহিয়ানের ফোনটা মেঝেতে পড়ে যায়, যা এখনও সেখানেই পড়ে আছে। শিশির এক ঝলক সেদিকে তাকিয়ে রাগে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ফোনটা বারবার বাজতেই থাকলো। শেষমেশ বিরক্ত হয়ে ফোনের দিকে এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিতেই শিশির হতভম্ব। ফোনের স্ক্রিনে ভাসছে ইনকামিং ভিডিও কল ফ্রম রোদেলা আন্টি। রোদেলা তার মা। শিশির বুঝতে পারল না এটা কি সত্যি নাকি তার অবচেতন মনের কল্পনা। সে দ্রুত উঠে রুমে আলো জ্বালিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে আবারও ফোনের স্ক্রিনে তাকালো, কিন্তু না, এটা কল্পনা নয়, সত্যি সত্যি তার মা কল করেছে। শিশির খুশিতে কি করবে বুঝতে পারল না। ফোন তখনও বেজেই যাচ্ছে। শিশির নিজেকে সামলে কাঁপা কাঁপা হাতে ফোন ধরলো। ফোন ধরতেই তার মাকে দেখে মিষ্টি করে হেসে বলল, নোয়া। শিশির আবেগী কণ্ঠে বলল, মা। বাবা, কতকাল পর আমাকে ফোনে মা বলে ডাকলি। আমি তো জানতাম ফোন করলে আমি মিসেস শিকদার শাহ হয়ে যাই। যাই হোক, তুই আজ এখনো ঘুমাসনি? এখন কি সুস্থ লাগছে? মায়ের এমন কথায় বেশ অবাক হয় শিশির। তার মাকে এসে কতদিন পর দেখছে, কিন্তু মায়ের কথাবার্তায় মনে হচ্ছে যেন প্রতিদিনই তাকে তার মা দেখেছে, তার সাথে কথা হয়েছে। সে বিস্মিত কণ্ঠে বলল, মানে? মানে আর কি, যখনই নাহিয়ান এখানে কল দেয় তখনই তো ঘুমানো থাকিস, তাই। মানে উনি তোমার সাথে আগেও কথা বলেছেন? হ্যাঁ, শুধু আমার সাথে কেন, সবার সাথেই কথা বলে। কালকেও তো কথা হলো। শিশিরের সামনে এবার সবটাই পরিষ্কার হলো। তার মানে নাহিয়ান প্রতিদিনই যখন সে ঘুমায় তখন বাবা মার কাছে কল দেয়, কিন্তু যখন শিশির কল দিতে বলে তখন দেয় না। কিন্তু কেন? কি রে, কোথায় হারিয়ে গেলি? মায়ের কণ্ঠে ধ্যান ভাঙে শিশির। সে মায়ের দিকে তাকিয়ে দ্রুত বলল, আচ্ছা মা, বাবা কোথায়? এই তো একটু ওয়াশরুমে গেল চোখে মুখে পানি দিতে, তার নাকি আজ খুব ঘুম পাচ্ছে। আর এদিকে তোকে আজ এখনো দেখেনি, তাই আমাকে বলল কল দিতে, আর সে গেল ওয়াশরুমে। তাদের কথার মাঝে হঠাৎই রোদেলা জামানের পেছন থেকে শিকদার শাহ বলল, কে ফোন করেছে রোদ? তোমার মেয়ে। নাও কথা বলো। কিন্তু নোয়া তো এই টাইমে ঘুমায়। বাবা। শিকদার শাহ দ্রুত রোদেলা জামানের কাছ থেকে ফোন নিয়ে শিশিরের দিকে তাকিয়ে বলল, মামনি। কেমন আছো বাবা? এখন সুস্থ আছো তো? অবশ্যই মামনি, যাও অসুস্থতা ছিল, তাও আজ তোমার সাথে কথা বলতে পেরে সেরে গেছি। তোমার কি অবস্থা? আমার কথা বাদ দাও, তুমি আগে বলো হসপিটাল থেকে আসলে কখন? আর তাকে কথার মাঝে থামিয়ে শিকদার শাহ বললেন, হয়েছে হয়েছে আমার মা, থামো এবার, আমি একদম ফিট আছি। তুমি মায়ের কাছে দাও, আমি একদম বিশ্বাস করি না তোমায়। শিকদার শাহ রোদেলা জামানের দিকে ফিরে বললেন, নাও কথা বলো আমার মায়ের সাথে, সে তো আবার আমার কথা বিশ্বাস করছে না। রোদেলা জামান হেসে বললেন, তোমার মেয়ে তো তোমার মতোই হবে, তাই না? তারপর শিশিরের দিকে তাকিয়ে বলল, বলো কি, বিশ্বাস হচ্ছে না? মা, তোমরা বাবাকে হসপিটাল থেকে নিয়ে এসেছো কেন? ও মা, সুস্থ মানুষ হসপিটালে কি করবে? মানে বাবা তো তোর বাবা তো স্ট্রোক করেছিল, কিন্তু সেটাও তোর হারিয়ে যাওয়ার সময়টাতে। পরে যখন নাহিয়ান তোকে খুঁজে পেল
তখন থেকেই তো সে সুস্থ। স্ট্রোক? কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন সুস্থ। আচ্ছা, নাহিয়ান কোথায় রে? নাহিয়ান নামটা শুনতেই রাগে গা জ্বলে উঠল শিশিরের। একটা মানুষ এতটা খারাপ মিথ্যাবাদী কি করে হতে পারে, এটা ভেবে ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠল শিশিরের। সে কিছুটা থমথমে স্বরে বলল, আমি জানি না। তখনই পিছন থেকে নাহিয়ান বলল। আন্টি, এই তো আমি। শিশির পিছনে ফিরে দেখলো দরজার পাশে এক হাত ট্রাউজারের পকেটে রেখে দাঁড়িয়ে আছে নাহিয়ান। পরনে সাদা শার্ট, যার বুকের দিকে দুইটা বোতাম সবসময়ের মতোই খোলা, আর সেখান থেকে উকি দিচ্ছে তার প্রশস্ত লোমশ বুক। সাধারণের দৃষ্টিতে তার বর্তমান লুকই যথেষ্ট একটা মেয়ের ফিদা হওয়ার জন্য, কিন্তু ফিদা তো দূর, বরং তাকে দেখে তীব্র অসন্তোষের সাথে মুখ ঘুরিয়ে নিল শিশির। নাহিয়ান তা দেখে মুচকি হেসে তার পাশে এসে বসলো। বাবা মার সামনে শিশির তাকে কিছু বলতে না পারলেও তাকে মিথ্যে বলে জোর করে বিয়ে করার জন্য মনে মনে হাজারটা গালি দিতে ভুলল না। কথা বলা শিশির নাহিয়ানের পাশ থেকে উঠে যেতে গেলে নাহিয়ান হঠাৎ করে ওর কবজি চেপে ধরে। নাহিয়ানের এমন হঠাৎ স্পর্শে কিছুটা কেঁপে ওঠে শিশির। তারপর নাহিয়ানের দিকে ঘুরে তাকায়, চোখে দাউ দাউ আগুন, ঠোঁট শক্ত, মুখে থেমে থাকা তীব্র অভিমান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।